খুবই রাগ লাগছে আমার। জুনিয়র হয়ে আমি কি করে একটা সিনিয়র মেয়েকে বিয়ে করব? বাড়ির লোকজনের চিন্তা ভাবনা দেখলে আমার মন চাচ্ছে এখনই এক মগ পানিতে ঝাঁপ দিয়ে মরে যায়। এই মুহূর্তে আমার সামনে যারা আপু দাঁড়িয়ে আছে, মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আমাকে বিয়ে করবে তো, নাকি অন্য কোনো মতলব আছে? হ্যাঁ হ্যাঁ করব। তো কিছু বলছো না কেন? আমি একটা ঠকিনি। কণ্ঠটা তো মেয়েটার বেশ মিষ্টি, বয়সে সিনিয়র হলেও দেখতে কিন্তু মাশাআল্লাহ। মা বাবার চাপে পড়ে এই মেয়ে দেখতে এসেছে, কারণ বাবার এই মেয়েকে পছন্দ। আমি জানতে পারি সে আমার সিনিয়র। ঠিক আছে, চলো ভিতরে, সবাইকে জানাই। এরপর আমরা ভিতরে চলে আসি। এতক্ষণ যারা আপুর সাথে ছাদে ছিলাম। যারা আপু আমার আপুর বান্ধবী। আপু যদিও এখন বিয়ে করে দেশের বাইরে চলে গেছে জামাই সহ। আপু দূর থেকে বাবা মাকে যারা আপুর সাথে বিয়ের জন্য রাজি করিয়েছে। ভাইয়া ভাবিও মত দিয়েছে। জীবনটা আমার তেজপাতা করে ছাড়বে বাড়ির মানুষ। নিচে এসে সবাইকে জানিয়ে দিলাম যে বিয়ে করব। তারপর চলে আসি সেখান থেকে। মেয়ে দেখার আগেই মায়ের সাথে এ নিয়ে আমার একচোট ঝগড়া হয়। মায়ের সামনে এসে আমি মাকে অনেক কিছু বলি। আব্বু কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? হ্যাঁ, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছেন যে মেয়েটা আমার সিনিয়র। আমার কোনো কথা শুনবে সে? আম্মু, তুমি আব্বুকে বলো আমি বিয়ে করতে পারবো না। তোকে কে বলছে মেয়েটা অনেক সিনিয়র? আমার আপুর বান্ধবী, বুঝতে পারছো না? প্লিজ আম্মু, তুমি এই বিয়েটা আব্বুকে বলে ভেঙে দাও। আমি পারবো না বলতে। তুই নিজে গিয়ে বল না, আমাকে কেন জ্বালাতন করছিস? বুঝেছি, তোমরা সবাই মিলে আমাকে জোর করে এই বইরা মেয়ের সাথে বিয়ে দেবে। বুইরা কাকে বলছিস তুই? যারা তোর থেকে 1.5 বছরের বড়। তুই অনার্স 2য় বর্ষে পড়িস, আর যারা অনার্স ফাইনাল পরীক্ষা দেবে। 1.5-2 বছরের বড় মাত্র তোর থেকে। লক্ষ্মী মেয়ে তোর বোনের সাথে আসতো বাড়িতে, অনেক ভদ্র। আপুর বান্ধবীর নাম যারা, নামটা তো সুন্দর আছে, কিন্তু মেয়েটা সিনিয়র। আমি বলি, আম্মু তোমরা এই বিয়েটা ভাঙবে না তো? তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক তখনই বাবা রুমে আসেন। আমার কথা শুনে তিনিও গলা হাঁকান। কে বাড়ি ছেড়ে চলে যাবে শুনি? জিয়ান বলছে এই মেয়েকে বিয়ে করতে পারবে না, আর যদি এই মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। গেলে যাবে, তবুও এই বিয়ে করতে হবে যদি এই বাড়িতে থাকতে চায়। থাকবো না বাড়িতে, তাতে কি হবে? তবুও আমি এই বিয়ে করতে পারবো না। আমি এখনই চলে যাব বাড়ি থেকে। বাড়ি থেকে বের হলে আজকের মতো শেষ। এই বাড়ির খাবার দাবার, টাকা, সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। আর এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তোর জন্য। হলে হবে, তবু আমি এই সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কথা বলেই আমি রুমে চলে আসি। এসে ব্যাগটা গুছিয়ে নিতে থাকি। ঠিক তখনই ভাবি এসে বলেন, জিয়ান, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি ছেড়ে চলে যাব। তুমি বোকা নাকি? কেন? তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? মানে কি বলতে চাইছো সেইটা বলো। তুমি এই বিয়েটা করো, তারপর বউয়ের সাথে ঠিকমতো কথা বলবে না, সব সময় খারাপ ব্যবহার করবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে না। তাহলে সে তোমাকে এমনিতেই ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন আমার শ্বশুর তোমাকে কিছু বলবে না। এই না হলে তুমি আমার প্রাণের ভাবি, তুমি এখনই আব্বুকে বলে দাও আমি রাজি আছি। এরপর ভাবি গিয়ে আব্বুকে বলেন আমি বিয়ে করতে রাজি। আব্বু অনেক খুশি হন, আর 2 দিন পর আমাদের বিয়ে ঠিক করে। তার একদিন আগে মেয়েও দেখতে নিয়ে যাবে, আর সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে চাই। সব কিছু কিনে বাড়িতে আসতে অনেক রাত হয়ে যায়। হালকা কিছু ডিনার করে রুমে চলে আসি। এসে খাটের উপর শুয়ে পড়ি আর প্ল্যান করতে থাকি ওর সাথে কিভাবে খারাপ ব্যবহার করব আর কিভাবে তাকে তাড়াবো। নিজের বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবতে থাকি কি করা যায়। তখনই মাথায় একটা প্ল্যান আসে। বাসর রাতে আমি যারার সাথে কোনো কথাই বলবো না, খাটের উপর তাকে ঘুমাতে দেব না, আর আমাকে স্পর্শও করতে দেব না। শুয়ে শুয়ে এই কথাগুলো ভাবতে থাকি, আর কখন যে ঘুমিয়ে পড়ি ঠিক মনেই নেই। 2 দিন পর আমি ঘুমিয়ে আছি, এমন সময় মা এসে ডাকে। কি রে, কতক্ষণ ধরে ডাকছি, উঠছিস না? যা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আজ যে তোর বিয়ে, এটা কি ভুলে গেছিস? যা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। এই বলে আম্মু চলে যান। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নামি। সবাই কত আনন্দ করছে, আমার এইসব দেখে গা চলছে। নাস্তা করে নিই, রুমে যাব। ঠিক তখনই, শোন জিয়ান, জি। জানি তুই যারাকে পছন্দ করতে পারছিস না, তবে দেখবি একদিন তোর যারা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। চল, এখন দেরি হচ্ছে। তারপর আমরা সবাই মিলে যারাদের বাসায় যাই। বিকেল হয়ে গেছে।
আমাকে নিচে বসিয়ে সবাই চলে গেছে। আমি একা বসে আছি নিচে। তবে কোনো বন্ধুদের জানেনি যে আমি আজ বিয়ে করব। ওরা যদি কোনো রকমে জানতে পারে যে আমি সিনিয়র মেয়েকে বিয়ে করছি, তাহলে আমাকে পচিয়ে ছাড়বে। তার উপর যদি জানে আপুর বান্ধবী, এই একটা হারামজাদাকেও বলিনি আজ আমি বিয়ে করব। ঠিক তখনই কি দেবরজি, কেমন লাগছে তোমার? খুব নার্ভাস লাগছে ভাবি, তুমি একটু এখানে বসো না প্লিজ। আমার অনেক কাজ আছে, তুমি এখানে বসো। একটু পর কাজী সাহেব আসবেন তোমার বিয়ে পড়াতে। এই বলে ভাবি চলে যান। কিছুক্ষণ পর কাজী আর মৌলবী এসে আমার বিয়ে পড়িয়ে চলে যান। সবাই অনেক খুশি, কিন্তু আমি নই। একটি পর জারাবকে নিয়ে আসা হয়। মেয়েটা বসে যে আছে, দেখতে কিন্তু দারুণ, ঠিক যেন রাজকন্যার মতো সুন্দর। আমার কাছে এনে দাঁড় করিয়ে দিয়ে গেছে। তখনই আমার শ্বশুর মানে জারাপুর বাবা বলে, যারা মা, তোর হাত দে তো। তারপর শ্বশুর আমার হাতের উপর জারার হাতটা রেখে বলে, বাবা, তুমি আমার মেয়েকে কোনোদিন ছেড়ে যেও না। আর দেখো যেন কোনোদিন তোমার দ্বারা কোনো কষ্ট না পায়। ও অনেক আদরের। হ্যাঁ আমি চেষ্টা করব যারা আপুকে, না মানে বউকে সবসময় ভালো রাখতে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। আমি মনে মনে বলি, কেমন সুখে রাখবো পরে পৌঁছবেন, আগে বাসায় নিয়ে যাই। আমার সাথে নিজের বুইড়া মেয়েকে বিয়ে দিয়েছেন, পরে ঠেলা বসবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। যারা অনেক কান্না করছে তা দেখে আমার একটুও খারাপ লাগছে না, বরং হাসতে ইচ্ছে করছে। রাত 11টা নাগাদ আমরা বাসায় আসি। আম্মু আমাদের বরণ করে নেন। ভাবি যারাকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিল। তারপর যারাকে আমার রুমে নিয়ে যাওয়া হয়, মানে বাসার ঘরে। আর আমি ছাদে যাই। একা একা ছাদে বসে আছি, মনটা খুব খারাপ লাগছে এই ভেবে যে একটা বুইড়া মেয়েকে বিয়ে করতে হলো আমার। তখনই কারো পায়ের শব্দ শুনতে পাই, তাকে দেখি ভাবি আসে। চলো জিয়ান, রুমে চলো, যারা তোমার জন্য অপেক্ষা করছে। করুক, তাতে আমার কি। এখন কথা না বলে কাল সকালে কথা বলবো কিভাবে যারাকে তাড়ানো যায়। সত্যি বলছো ভাবি? তুমি হেল্প করবে আমাকে যারাকে তাড়ানোর জন্য? হ্যাঁ করব, এখন চলো রুমে যাবে। চলো। ভাবি আমাকে রুমে এনে দিয়ে গেছে। আমাকে দেখে যারা খাটের উপর থেকে নিচে নামে আর আমার কাছে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, ঠিক তখনই, কি করছেন? আমাকে সালাম করছেন কেন? আম্মু বলেছে বাসর ঘরের স্বামীকে সালাম করতে হয়। আমি আপনার স্বামী না, আর আপনি আমার বউ না, আর কোনোদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না। কি, তাহলে বিয়েটা করেছো কেন? তখন তো রাজি ছিলে। আপনাকে বিয়ে না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিত। তাহলে আমাকে বলতে, আমি না করে দিতাম। আচ্ছা একটা কথা বলবো? না, কোনো কথা শোনার ইচ্ছা নাই, আর এখন আমি ঘুমাবো। এই বলে খাটের উপর শুয়ে পড়ি। আর যারা আমার দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। একটু পর যারা তার পরনের শাড়ি খুলতে থাকে। ঠিক তখনই তিনি জোরে চিল্লিয়ে ওঠে। যারার চিৎকার শুনে শোয়া থেকে উঠে বসে দেখতে পাই গলার হাড় খুলতে গিয়ে ব্যথা পেয়েছে। তবুও বলি, চিৎকার করছেন কেন? ইচ্ছে করে চিৎকার করছে নাকি? আমার গলার হারটা খুলতে গিয়ে ব্যথা পেয়েছি। এতটা কেয়ারলেস কেন আপনি? তাতে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা হবে কেন? আর শুনুন, রুমে কোনো আওয়াজ করা চলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। আমি ব্যথা পেলে আওয়াজ করব না? না, করবেন না। ব্যথা পেলে আমি আওয়াজ করব, দেখি আপনি কি করেন। এ কি, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আপনি আরেকবার চিৎকার করুন, তারপর বুঝবেন কত দানে কত চাল। তাতে কি, আপনি আমার স্বামী, তাই ভাবছি আমি আপনাকে আপনি করেই বলবো। তবে একটা শর্তে বলতে পারি। কি শর্ত আগে শুনি। আমাকে জড়িয়ে ধরতে হবে, আর আপনিও আমাকে তুমি করেই বলবেন। মামার বাড়ির আবদার যে চাইলাম আর পেয়ে গেলাম। আপনাকে আমি বউ মানি না, আর জড়িয়ে ধরার কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি করে বলারও কোনো প্রশ্ন আসে না। আর এখন আমি ঘুমাবো, আপনি খাটের উপর থেকে নামুন। আমি নামবো কেন? আর আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না? জানি না, তবে আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না। আমি ঘুমাবো কোথায় শুনি? এই কথা বলে আমি খাটের উপর শুয়ে পড়ি। একটি পর যারা খাটের মাঝে একটা চাদর এনে টাঙিয়ে দেয় আর বলেন, এটা একটা পর্দা, আপনি পর্দার এই দিকে আসবেন না। এই খাটটা আমার, আপনি এই খাটের উপর থাকতে পারবেন না। আমি আপনার বউ, এখান থেকে আপনার যা আছে সব আমাদের। কথাটা মনে রাখবেন, আর কথা না বলে শুয়ে পড়ুন। আপনি এই দিকে আসবেন না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে শুয়ে পড়ি। ধুর, ভাবছি ওকে খাটের উপর থাকতে দেব না, আর কি হলো, খাটের উপরে শুয়ে পড়লো সে। শখ কত, জড়িয়ে ধরতে বলে, জীবনেও জড়িয়ে ধরবো না। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি
সকালে ঘুম থেকে উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। খুব সুন্দর লাগছে যারাকে। তখনই আমি এক ঝটকায় বুক থেকে তাকে ফেলে দিই আর যারা খাটের উপর থেকে নিচে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো। এই তুমি চেঁচাচ্ছ কেন? মা গো, আমি শেষ হয়ে গেলাম। তখনই আমি যারার মুখে হাত দিয়ে চেপে ধরি। কি হচ্ছেটা কি? হ্যাঁ, বাড়ির সবাই কি বলবে? যারা আমার হাতটা সরিয়ে নিয়ে বলে, আমাকে ফেলে দিলেন কেন? এখন আমি ব্যথা পেয়েছি, চাচা বোন তো কি হাসবো? এত জোরে চেঁচাচ্ছ, বাড়ির সবাই চলে আসবে। আসুক, আমার কি? আর আপনি তো আমার সাইডেই চলে এসেছেন, আমার কি দোষ? তাই বলে আপনি আমার বুকের উপর শুয়ে থাকবেন? আমি কি জানতাম আপনি হবেন? আমি তো মনে করেছি কোলবালিশ, তাই জড়িয়ে ধরেছিলাম। আমাকে আপনার কোলবালিশ মনে হলো? ঠিক তখনই দরজায় আম্মু ধাক্কা দেয়। হায় হায়, মা চলে এসেছে। যারা দুই সব বলে দেয় আমি শেষ। মা বাইরে থেকে বলে, জিয়ান, কি হলো? বৌমা এত জোরে চিৎকার দিল কেন? এই তাড়াতাড়ি পর্দা সরান, কারণ সবাই যেন বোঝে আমি আপনাকে গ্রহণ করেছি ভালোবেসে। আমরা দুজনে একটা হ্যাপি জুটি। আমি সব বলে দেবো। বলুন, আমার কি? আমি বাড়ি ছেড়ে চলে যাব? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। বুঝতে পেরেছেন তাহলে? আমি দরজাটা খুলে দেই আর যারা সব গুছিয়ে নিয়েছে ততক্ষণে হাসি মুখে দাঁড়িয়ে আছে। কি রে, যারা চিৎকার দিল কেন? ও, একটা খারাপ স্বপ্ন দেখেছিল তাই। যারা মা, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। জিয়ান, বৌমাকে নিয়ে নিচে আয় নাস্তা করতে। আচ্ছা, আসি। আম্মু চলে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যারার দিকে তাকিয়ে বলি, বাহ, আপনি তো অনেক ভালো অভিনয় করতে পারেন। কি বললেন আপনি? আপনি কি বোধ হয় কালা? কথাটা বলে বাথরুমে চলে যায়। যেতে যেতে বলি, একে তো কালা আর আবার সিনিয়র, এই ছিল আমার কপালে। কি? আমি কালা? দেখাচ্ছি আপনাকে। বাথরুমে ঢুকতেই যারা বাথরুমের দরজার বাইরে থেকে লাগিয়ে দিল। বাইরে থেকে লাইটটা অফ করে দেয়। কি জ্বালা! আপনি বাথরুমের দরজা বাইরে থেকে লাগালেন কেন? কি হলো? সত্যি কি কালা নাকি? কানে শুনতে পান না নাকি? হ্যাঁ? জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। ধুর, এইভাবে কাজ হবে না, দরজাটা ভেঙে ফেলতে হবে। যখনই লাথি দেবো ঠিক তখনই দরজাটা খুলে দিল যারা। যারা হাসছে। বাহ, যারা হাসিটা তো অনেক সুন্দর, কেমন যেন একটা মায়াবতী হাসি। এই, আপনি সত্যি কানে কম শোনেন? দরজা লাগালেন কেন? আজকের মতো মাফ করে দিলাম। আর যদি কালা সিনিয়র এসব বলেন না, তাহলে সারা জীবন বাথরুমে বসে কাটাতে হবে। আপনি আসলে একটা কালা সিনিয়র। কি বললেন? দাঁড়ান, দেখাচ্ছি। বলছি তো, আমি কিছু দেখবো না। দ্রুত বাইরে বের হলাম। এক দৌড়ে নিচে চাই। আমাকে দেখে মা বলে, কি রে, দৌড়াচ্ছিস কেন? একটা কালা মেয়ে আমার কপালে জুটিয়ে দিয়েছ। আমাকে বাথরুমে আটকে রেখেছে। কেন, তুই কি করেছিস? কিছু না। তখনই মহারানী হাজির হয়ে বলে, আম্মু আমাকে কালা বলে আর শুধু সিনিয়র বলে, তাই আমি ওকে আটকে রেখেছি। ভালো করেছিস মা, একমাত্র তুই পারবি এই ফাজিলকে মানুষ করতে। হ্যাঁ, সবাই এখন ওর সাপোর্ট করো। করবো তো। আর শোন, আজ যারাদের বাসায় যাবি সন্ধ্যায় একসাথে। পারবো না যেতে, আমার কাজ আছে। কি এমন কাজ? তোকে যা বলছি তাই করবি। যাবে জিয়ান, তুমি এই নিয়ে চিন্তা করো না। আব্বুকে কথাটা বলে আম্মু। আব্বু চলে যায় নাস্তা খেয়ে। আমি খুবই হতাশ, কেউ আর আমার সাপোর্টে নেই। আম্মু, নাস্তা দাও, ক্ষুধা লেগেছে। আম্মু আপনি যান, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে, দাও, আমি গেলাম। তখন আম্মু বলল, ঠিক আছে দাও, আমি গেলাম। এই বলে আম্মু চলে যায়। তখন যারা আমাকে নাস্তা এনে সামনে দিল। আমি নাস্তা না করে টেবিল থেকে উঠে যাচ্ছি। সে বলে, আপনি নাস্তা না করে চলে যাবেন না, তাহলে কিন্তু সব বলে দেবো। নাস্তা করার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি আমার সাথে এমন করছেন কেন? সবে তো শুরু করেছি, আস্তে আস্তে পারবে। কি পারবে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর আমাকে এত প্রশ্ন করবেন না, আমার সামনে সব সময় আসবেনও না। ঠিক আছে, আপনি নাস্তা করুন, আমি চলে গেলাম। যাও, আমাকে একটু উদ্ধার করো। যারা চলে যায়। আমি বসলাম টেবিলে। এমন সময় ভাবি এসে বলে, রাত 12টা বাজে। দেবরজি, আমি তোমাকে নাস্তা এনে দিচ্ছি। হ্যাঁ ভাবি, দাও। এরপর নাস্তা করে বাইরের দিকে চলে যায়। দুপুরে ফিরে আসি। একটা হারামি বন্ধুর সাথে দেখা করিনি, কারণ ওরা জেনে গেছে আমি সিনিয়র মেয়েকে বিয়ে করেছি। বাসায় গিয়ে দেখি আমার সব কিছু গোছানো, ব্যাগ, ল্যাপটপ সব কিছু গুছিয়ে রেখেছে যারা। গাড়িতে ওঠানো হচ্ছে সব। জিহান, তোর আর কিছু লাগলে নিয়ে নে। মানে কোথায় যাব আমি? আমার সাথে আমাদের বাড়িতে। যাব না বলছি তো, আপনি একা যান। কি বলছিস জিয়ান? কিছু না আব্বু, যাচ্ছি।
যতদিন এই হিটটা বেঁচে থাকবে ততদিন আমার কপালে ভালো কিছু নাই। ফ্রেশ হয়ে আসি, একটা সাদা সাদা শার্ট আর তার উপর কালো ব্লেজার পরলাম, কালো প্যান্টের সাথে সাদা কেস, চুলগুলো স্টাইল করে বাহিরে আসলাম। যারা আমার থেকে চোখ সরাতেই পারছে না, চেয়ে আছেন আমার দিকে। আমি বলি, আমাকে এত দেখার কি আছে? হ্যাঁ, নজর লাগবে তো। লাগুক, তাতে আমার কি? হয়েছে, এখন যা আর শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলবি। আচ্ছা। 1 ঘন্টা পর যারাদের বাসায় যাই। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেকটাই খুশি। তাদের সাথে কথা বলি। একটু পর যারা আমাকে তার আম্মুর রুমে নিয়ে যায়। বাহ, রুমটা একেবারে গোছানো আছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আপনি কাপড় চেঞ্জ করে আসুন। না, লাগবে না, তুমি যাও। কোথায় যাব? এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। মানে কি বলতে চাইছেন? আজকের পর যদি আরেকবার আপনি শব্দের ব্যবহার করেছেন না, তাহলে খবর করে ছেড়ে দেবো। কি করবেন? আবার বলছেন? কথাটা বলে যারা টেবিল থেকে ছুরি তুলে নেয়। ভয়ে লাফ দিয়ে উঠে বলি, এই কি কি করছেন? মেরে ফেলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো। সে এগিয়ে এসে ছুরি দেখিয়ে আমার গলা টিপে ধরে। কি ভয়ঙ্কর মেয়ে এটা! আরে ছাড়ুন। তবুও ছাড়ে না, আমার দম আটকে আছে। ছুরিটা চোখের সামনে থামায়, নড়তেও পারছি না। অনেক কষ্টে যারাকে সরাই। আমি কাছে শুরু করি, তখনই যারা আমার অবস্থা দেখে একেবারে ভয় পেয়ে যায়। আমি বুঝতে পারিনি, সরি জিয়ান। তখনই আমার মাথা গরম হয়ে যায়। জোরে বলি, তুমি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ বলে যারাকে একটা কষিয়ে চর মেরে রুম থেকে বেরিয়ে আসে। রাত 12টা বাজে। রুমে এসে দেখি আমার সিনিয়র বউ যারা রুমে নেই। আমার আর বুঝতে বাকি রইল না, কালা বউ আমার রাগ করেছে। করুক, আমার কি। তবে ওকে চটা দেওয়া ঠিক হয়নি। একবার সরি বলে নেব, দেখা হলে। কিন্তু গেল কই? একবার শাশুড়িকে জিজ্ঞেস করে দেখি। বের হতে যাব, ঠিক তখনই মহারানী হাজির। আপনি কই গেছিলেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় গেছি আপনাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন শুনি? যাকে খুশি তাকে বলবো, কিন্তু আপনাকে বলবো না। এখন আমি ঘুমাবো, সরেন তো আপনি। ঘুমাবেন মানে খাবেন না? না। আমিও তাহলে খাবো না। আপনি কিন্তু কেন? তোমার সমস্যা কি বলবে? কি? আপনি আমাকে তুমি করে বলছেন? ভুল করে বলে ফেলেছি, সরি। তখন বুঝতে পারিনি, তাই আপনাকে চর মেরেছি। সরি, ক্ষমা করে দেন। ক্ষমা করতে পারি, একটা শর্ত। কি শর্ত বলেন? এখন দেখি তুমি করে বলতে হবে আমাকে। ঠিক আছে, বলবো। আর আপনিও আমাকে তুমি করে বলবেন। আর তোমাকে বলতে হবে না। এখন চলো, খাবে? ঠিক আছে, তুমিও চলো, আমি আসছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে। আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আসছি তো বাবা। যারাকে যত দেখছি তত ভালো লাগছে। যদি আমার সিনিয়র না হতো, আমি মনে হয় এই মেয়েকে এত ভালোবাসতাম যে সম্রাট শাহজাহানের রেকর্ড ব্রেক করতাম। কিন্তু তাজমহল বানাতে পারবো না, কারণ আমার কাছে তো টাকা নেই। তবে এখন সম্ভব হবে না, কারণ যারা আমার সিনিয়র, বন্ধুদের কাছে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে। বলবে বুড়া মেয়ের পর। এটা ভাবতে ভাবতে খাবার টেবিলে আসি। যারা সব কিছু রেডি করে রেখেছে। আরে সবজির খিচুড়ি, এইটা তো আমার ফেভারিট খাবার। কে রান্না করেছে? আমি রান্না করেছি তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। খাবো না, অন্য কিছু থাকলে দাও। এমন করছো কেন? আমি কত কষ্ট করে রান্না করেছি, তবুও তুমি খাবে না? এই প্রথম আমি কারোর জন্য রান্না করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য রান্না করতে? এই শোনো, আমার জন্য এত কিছু না ভাবলে আমি খুশি হব। ঠিক আছে, নাও, এখানে আছে। যেটা ভালো লাগে সেটাই খাও। তুমি খাবে না? পরে খাবো। খেলে খাও, না খেলে আমার কি। এই বলে হালকা কিছু খেয়ে চলে আসি রুমে। ধুর, কিছুটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর কি ঘ্রাণ বের হচ্ছিল। খাবারটা মিস করলাম। যাক, এখন ঘুমাবো। পরের দিন আমি আর যারা বাড়ি যাবার জন্য বের হয়েছি। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হট করে কোথা থেকে একটা ছেলে এসে যারাকে জড়িয়ে ধরে। আমার সামনে আমার বউকে কেউ একজন জড়িয়ে ধরলো। তবু আমি কিছু বলছি না, কারণ একটাই, আমি সিনিয়র বউয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তক্ষুনি ঠাস একটা শব্দ শুনতে পেলাম। ভাবছেন চটটা আমার গালে পড়েছে? আরে না, চটটা পড়লো ওই ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি অন্যদিকে তাকিয়ে আছি, যেন আমি কিছু দেখছিই না। এই, কে তুই? আমাকে জড়িয়ে ধরলি কেন? সরি আপু, আমি ভাবছিলাম মিতু দাঁড়িয়ে আছে। আপু, আমাকে মাফ করে দেন প্লিজ আপু। তুমি শিফাত? হ্যাঁ ভাই, আমি সিফাত। মিতুকে আমি ভালোবাসি, আর মিতু আমাকে। মিথু এখন আমাদের বাসায় থাকে না, তুমি জানো না? আর মিতুকে জানো না? যাকে দেখবে তাকে জড়িয়ে ধরবে। সরি আপু, এমনটা আর হবে না। এই কান ধরলাম, এইবারের মতো ক্ষমা করে দেন। ঠিক আছে, যাও।
ছেলেটা চলে গেল। যারা আমার দিকে এগিয়ে আসে, কিছু একটা বলতে চায় কিন্তু বলতে সাহস পাচ্ছে না। তখনই আমাদের গাড়িটা চলে আসে। আমি ড্রাইভারকে বলে দিই যারাকে বাড়িতে নিয়ে যেতে, আর আমার সবগুলো ব্যাগ গাড়িতে দিয়ে দিই। যারা, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। তুমি সাথে গেলে আমার ভালো লাগতো। তোমার ভালো লাগবে কি লাগবে না তা দিয়ে আমি কি করব? তোমার তো ভালো লাগার মানুষজনের অভাব হবে না বলে ড্রাইভারকে বলে চলে যেতে আমি ওই ছেলেটাকে খুঁজতে লাগলাম। আসলে মিতুকে ভালোবাসে নাকি যারাকে ভালোবাসে এইটা আমাকে জানতে হবে। যাক, একটু খুঁজতে সিফাতকে পেয়ে গেলাম। কাছে গিয়ে সিফাতকে আমার পরিচয়টা দিয়ে জিজ্ঞাসা করি, আসল সত্যটা কি? যারা আপু তোমার বউ? হ্যাঁ, আমার বউ। মিতু হচ্ছে যারা আপুর খালাতো বোন। আগে যারা আপুদের বাসায় থাকতো। তাহলে আপনি মিতুর সাথে প্রেম করেন? হ্যাঁ, কিন্তু কেন? না, এমনি। ঠিক আছে, কথাটা বলে চলে আসি। 4 দিন ঘুরে রাতে বাড়িতে আসি। আমাকে দেখে মা বলে, কি রে জিয়ান, কই ছিলি সারাদিন? বৌমা একা আসলো বাড়িতে। কেন, কি হয়েছে? নতুন বউকে একা একা গাড়িতে রেখে কই গেছিলি? দেখো আম্মু, আমি আজ একটা কথা স্পষ্ট বলে দিই, আমি এই মেয়ের সাথে কোথাও যেতে পারবো না। আর এরপরও যদি জোর করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা বলে রুমে চলে আসি। এসে খাটের উপর মোবাইলটা রেখে ফ্রেশ হতে বাথরুমে যাই। হঠাৎ মনে হলো, আরে মোবাইলটা তো রক করা হয়নি। যদি যারার হাতে পড়ে তাহলে আজ আমার রক্ষা নেই। তাড়াতাড়ি করে বের হই। যা সন্দেহ করেছে তাই হলো। যারা আমার মোবাইল হাতে নিয়ে দেখছে। আমাকে দেখা মাত্র হাতে থেকে মোবাইলটা খাটের উপর রেখে দিল। সরি, আমি তোমার নাম্বারটা নিতে চাইছিলাম আমার মোবাইল নাম্বারে কল করে। তোমাকে আমার নাম্বার নিতে হবে না। আর আজকের পর যদি তুমি আমার মোবাইল বা পার্সোনাল কোনো কিছু হাত দাও তবে খবর করে ছেড়ে দেব। আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। আব্বু তোমাকে ডাকছেন। তুমি যাও, আমি আসি। যারা চলে গেল। যাক, আল্লাহ বাঁচাইছে। যদি ছবিগুলো দেখতে আর আব্বুকে বলতো তাহলে আমার কপালে শনি দশা ছিল। তোর হিটলারটা আবার কেন ডাকছে? আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছাড়বে। কতদিন মিনা, সুজাতা, রিপাকে দেখেনি। আজ রাতে যেতে হবে। আগে তো হিটলারটার কাছে চাই। হ্যাঁ আব্বু, বলেন কেন ডাকছেন? কাল থেকে তুমি যারাকে তোমার সাথে কলেজে নিয়ে যাবে। যারা আর তোমার কলেজ নাকি এক? কাম সরসেরে, তাহলে তো আমারই কলেজে যাওয়া বন্ধ হবে। আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। এছাড়া যে কিছু করার নেই আমার। তারপর রাতের খাবার খেয়ে রুমে আসি। গরম পড়েছে বেশ, তাই লুঙ্গি পরে নিলাম। তখনই যারা আসে, সে বিছানায় যেয়ে শুয়ে পড়ে তার সাইডে। আমি বললাম, আমার লুঙ্গি ঠিক থাকে না, তুমি খাটের উপরে ঘুমাবে না। আমার ঘুমের মাঝে লুঙ্গি খুলে যায়। কি বললে তুমি? তোমার লুঙ্গি ঠিক থাকে না? হাসছো কেন? হাসবো না তো কি বলবো? এমন কথা বলছো, না হেসে পারলাম না। দেখো, আমার এখন রাগ হচ্ছে কিন্তু। যাও নিচে গিয়ে ঘুমাও। জি না, আমি খাটেই ঘুমাবো। আর কয়দিন পর বাবা হব। এখন যদি লুঙ্গি খুলে যায় তাহলে তুমি বড় হবে কবে একটু শুনি? বাবা হবো কিভাবে? তোমাকে তো আমি বউ হিসেবে স্বীকারই করি না। তুমি বলো, আমি কি করলে তুমি আমাকে তোমার বউ হিসেবে স্বীকার করবে? কোনো কিছু করা লাগবে না। তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে তুমি যা চাইবে তা আমি তাই দেব। জীবন থেকে যেতে পারবো না। তাহলে বউ হিসাবে কোনোদিন মেনে নেব না। এখন বের হব, তুমি শুয়ে থাকো। আব্বুকে কিছু বলবে না। রাত 10টা বাজে, এখন তুমি যাবে কোথায়? বলছি না কোনো প্রশ্ন করবে না, যদি করো খবর আছে। এই বলে আমি আসি নাইট ক্লাবে। অনেকদিন পরে আসি। রিপা, সুজাতা, মিনা সবার সাথে অনেকদিন পরে দেখা হলো। ওদের সাথে আড্ডা দিচ্ছি। আমি ড্রিঙ্কস করি না, কিন্তু আজ ওদের পাল্লায় পরে ড্রিঙ্কস করলাম। রাতে একটা বাজে। রিপা আমাকে ওর গাড়িতে করে বাড়ির সামনে নিয়ে আসে। আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না। জিয়ান, তুই যাবি কি করে? রিপার হাতে আমার মোবাইল দিয়ে বলছি, এখানে সিনিয়র নামে একটা নাম্বার আছে, কল করে বল জিয়ান নিচে দাঁড়িয়ে আছে, তুমি ওকে নিয়ে যাও। রিপার কল করতে দেরি হলো, কিন্তু আমার সিনিয়র বউ আসতে দেরি করলো না। চলে আসে যারা। এসে দেখে আমি রিপার কাঁধের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। কি হয়েছে ওর? কিছু না, এই প্রথম ড্রিঙ্কস করেছে তো আজ, তাই একটু এমন দেখাচ্ছে। দেন আমার কাছে, আমি ওকে রুমে নিয়ে যাই। আপনাকে এর আগে এই বাড়িতে দেখিনি তো। কে আপনি? আমি জিয়ানের স্ত্রী। জিয়ান বিয়ে করেছে? আমাকে বলেনি। হঠাৎ করেই সব হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান। আর আপনাকে ধন্যবাদ জিয়ানকে বাসায় অব্দি এনে দেওয়ার জন্য। আমি ওদের কথাগুলো শুনছি, কিন্তু বুঝতে পারছি না। আমাকে যারা তার কাঁধের সাথে করে রুমে নিয়ে এসে খাটের উপর শুয়ে দিল। আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকের উপর যারা শুয়ে আছে। আজ আর খাটের উপর থেকে ফেলে দিলাম না। ডাক দিতেই আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে আমার অবস্থা খারাপ হতে থাকে।
তখনই ওর কপালে একটা কিস করলাম, সাথে সাথে সজাগ হয়ে গেল। তুমি কি ভাবছো আমি ঘুমিয়ে আছি? আমাকে কিস করলে কেন? কখন করেছে? তুমি স্বপ্ন দেখেছ, সরো এখন। এই বলে বাথরুমে চলে আসে। ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করছি। দেবরজি, তুমি কি যারার প্রেমে পড়ে গেছো না তো আবার? ভাবি, তুমিও যে কি বলো না, আমি ওকে ভালোবাসবো, কিন্তু তুমি কোনো একটা উপায় বের করে দাও না। আজ বিকেলে আমার ছোট বোন অনিকা আসবে। তুমি ওকে বিয়ে করলে আমি যারাকে তাড়াতে সাহায্য করব। কিন্তু ও আমাকে বিয়ে করবে? আমি সব বলেছি অনিকাকে, ও রাজি আছে। এখন তুমি রাজি হলে হবে। তবে ও বেশি মডার্ন, কেমন ছোট ছোট কাপড় পরে, আব্বু মেনে নেবে ওকে? আমি ওকে সব শিখিয়ে দেব। বলো রাজি? সিনিয়র বউ থেকে মডার্ন বউ অনেক ভালো, অন্তত হারামজাদাদের কাছ থেকে বাঁচবো। ভাবি, আমি রাজি, তবে আগে যারাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে কিন্তু। এই কাজটা আমার উপর ছেড়ে দাও, দেখবে নিজে বাড়ির থেকে চলে যাবে। যা করবে সাবধানে করবে, আব্বু যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে আমার সাথে সাথে তোমাকেও এই বাড়ি থেকে বের করে দেবে। এমন সময় বাবা আসে সেখানে, পেছন থেকেই বলে, কি ভাবছো আমি কিছু শুনিনি? আমি সব শুনে গেছি। সারছে, আজকে ভাবিকে তাড়িয়ে দেবে। আমার সাথে সাথে কিছু হবে? ভাইয়া এমনিতেই দেশের বাহিরে, বাবা আজকে কপালে শনি ডেকে ছাড়বে। বৌমার মুখের দিকে তাকিয়ে তোকে আজকের মতো ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন এই সব ছাই পোকা খেয়ে বাড়িতে আসিস, তাহলে ওই দিনই শেষ খোলা থাকবে তোর জন্য এই বাড়ির দরজা। সরি আব্বু, আর এমন হবে না। যাক, বাঁচলাম। অন্য কোনো কথা শোনেনি তিনি। মনে থাকলে ভালো কথা। ঠিক আছে, আমি কলেজে যাই। একটা কথা বুঝতে পারলাম না, আমি ড্রিঙ্কস করেছি এই কথা আব্বু জানলো কি করে? আব্বুর জানার কথা না, নিশ্চয়ই সিনিয়র বউটা বলেছে। তারা আজ মজা দেখাবো। তখনই মহারানী একেবারে সেজে গুজে আসে আমার সামনে, এসেই বলে, আমিও যাবো কলেজে। যাও, কিন্তু আমাকে বলছো কেন? গতকাল কি বলছি তোর মনে নেই? যারাকে তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, আর যেন না বলতে হয়। ঠিক আছে, চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি তুমি আব্বুকে বলে থাকো ড্রিঙ্কস করার কথা, তাহলে আজ তোমাকে পস্তাতে হবে। এছাড়া কেউ বলবে না কথা। নাস্তা করে যা তোরা। নাস্তা করেছি। আর যারা, তুমি গেলে তাড়াতাড়ি আসবে, তা না হলে আমি চলে যাব। আমি কলেজের ক্যাম্পাস থেকে কিছু খেয়ে নেব। আমি এখন যাই। হ্যাঁ যাও। জিহান, তুই যারাকে কিছু কিনে খাইয়ে দিস ক্যাম্পাসে। কিছু বললাম না, সোজা এসে বাইকটা বের করলাম। দেখি মহারানী আজ একটা সাদা চুড়িদার পরেছে। দেখতে আজ বেশ বড্ড সুন্দর লাগছে, সব কিছু ম্যাচিং করে পরেছে। কপালে সাদা একটা টিপ, হাতে হালকা চুড়ি, কানে দুল, দেখতে ঠিক পরীর মতোই লাগছে। বাইকে যাবো আমরা? হ্যাঁ, আমি বাইক নিয়ে কলেজে যাই। কেন, কোনো সমস্যা তোমার? আমি আগে কখনো বাইকে উঠিনি, তাই জিজ্ঞেস করলাম। এই, তুমি ভালো করে চালাতে পারো তো নাকি? না, পারি না। তুমি গেলে চলো, আর না গেলে দাঁড়িয়ে থাকো। যাবো তো। কথাটা বলে আমার বাইকের পেছনে এসে বসলো সে, আর জড়িয়ে ধরে। আমি চমকে উঠে বলি, মনে হচ্ছে বাইকে বসছো না, ঘাড়ে উঠছো। তোমার ঘাড়ে আগেই উঠেছি, নতুন করে আর কি উঠবো? নাও, এই হেলমেটটা পরো। কেন? তাহলে তুমি কি পারবে? আমার পড়া লাগবে না, কারণ তোমার কিছু হলে আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। এখন কথা কম বলে একটু বসো। আমি বাইক চালাচ্ছি, যারা আমাকে জড়িয়ে ধরে আছে, একটাও ব্রেক মারে না, কারণ কোনো ইন্টারেস্ট নেই ওর প্রতি আমার। আচ্ছা, তুমি কি আব্বুকে বলেছো আমি রাতে ড্রিঙ্কস করে বাড়িতে আসি? আব্বু নিজেই তোমাকে দেখেছেন। রাতে যখন তোমাকে নিয়ে আমি রুমে যাচ্ছি, তখনই আব্বু দেখেছেন। আর আমি আব্বুকে বলেছি তুমি ভুল করে খেয়ে ফেলেছো, তাই কিছু বলেনি। যদি তুমি বলতে তাহলে আজ তোমার 12টা বাজাতাম। তুমি কি এমন 12টা বাজাতে? আর তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ আমি আজ পেয়ে গেছি। নামো। কিন্তু কলেজ আরও দূরে। জানি, কিন্তু তোমাকে নিয়ে কলেজে ঢুকতে পারবো না। কিন্তু কেন? তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, যেটা বলছে সেইটাই করবে। আজ আর রোজ এখানে নামিয়ে দেব, আর যাবার সময় এখানে দাঁড়িয়ে থাকবে। তোমাকে আমি এখান থেকে বাসায় নিয়ে যাব। যারা কোনো কথা বলো না। হেলমেটটা আমার হাতে দিয়ে সোজা হেঁটে চলে গেল। আমি কলেজে আসলাম, আজ প্রায় 1 মাস পরে আসলাম। সবার সাথে অনেকটা সময় আনন্দ করছি। একটু পর দেখি যারা কলেজে আসছে, আর এক এক করে সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে। আর কয়েকটা সিনিয়র ভাইয়ারা
যারার দিকে ফুল নিয়ে যাচ্ছে। রিপা আসে। এই জিয়ান শোন, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বল। এই মেয়েটাকে কাল রাতে আমি তোদের বাড়িতে দেখেছি, আর মেয়েটা বলছে তোর বউ। রিপা, তুই যা চাইবি তাই দেব, এই কথা কাউকে বলিস না প্লিজ। ওকে, বলবো না, তবে আমার শপিংটা করিয়ে দিতে হবে। ওকে, দেব। তখনই দেখি একটা ছেলে যারার সামনে হাঁটু গেড়ে বসে একটা ফুলের তোড়া যারাকে দিচ্ছে, আর যারা তোড়াটা হাতে দিয়ে নিচ্ছে। আমি দেখে সাথে সাথে মোবাইল বের করে এই দৃশ্যটা ভিডিও করি। যারা ফুলের তোড়া হাতে নিয়ে সোজা ছেলেটার মাথায় বাড়ি দিয়ে তোড়াটার সব ফুল মাটিতে ফেলে দিল। আমি ভিডিও করছি, ও যখন হাতে নিয়েছে সেই পর্যন্ত এডিট করে সেভ করে রাখলাম। তখনই আমার বন্ধু সোহেল এসে বলে, মেয়েটাকে চিনিস? আপুটার পেছনে অনেক ছেলে ঘোরে, কিন্তু কাউকে পাত্তা দেয় না। না দিলে না দেখ, আমার কি, চল ক্লাসে যাই। ক্লাসে চলে আসলাম, এসে 3টা ক্লাস করলাম। তারপর বের হয়ে দেখি যারা বাইরে বসে আছে। তখনই মনে পড়ে গেল বাসা থেকে কিছু না খেয়ে বের হয়ে এসেছে, কিছু মনে হয় খায়নি। একটা কল করে দেখি, কল করলাম, সাথে সাথে রিসিভ করে। আমি যারাকে দেখছি, কিন্তু সরাসরি কথা না বলে মোবাইলে কল দিচ্ছি। তুমি আমাকে দেখেছো, তারপর কল করলে না কেন? সরাসরি কথা বলে যদি কেউ বুঝতে পারে তাই। তুমি আমাকে দেখছো, তারপর কল করলে কেন? তুমি খেয়েছো? না খেলে তোমার কি? ঠিক বলেছো, আমার কি। এখন রাখি। আমি কল কেটে দিলাম। সে আমার দিকে কটমট করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন কাছে গেলে খেয়ে ফেলবে। আমি কলেজের ক্যান্টিনে গেলাম, একটা পার্সেল প্যাকিং করে ক্যান্টিনের ছেলেটাকে দিয়ে যারাকে দেখিয়ে পাঠিয়ে দিলাম। একটু পর ছেলেটা ফিরে আসে খালি হাতে। সে বলে, ভাইয়া আপুকে দিয়ে আসছি। কিছু বলেছে তোকে? জিজ্ঞাসা করছিল কে পাঠিয়েছে, আপনার নাম বলতে আর কিছু বলেনি। নে, এই টাকাটা রাখ। 2টার দিকে কলেজ থেকে বের হলাম, কিন্তু তখনও ঠিক একই কাণ্ড হচ্ছে। যারার পেছনে ছেলেদের লাইন লেগে আছে। এই ছেলে বলছে আমার গাড়িতে আসো, ওই ছেলে বলছে আমার বাইকে আসো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি আমি, কিন্তু কাউকে কিছু বলছি না। আমিও সেম জায়গায় এসে দাঁড়িয়ে আছি বাইক নিয়ে। যারা হেঁটে হেঁটে আসে আমার দিকে। আমি দেখছি কয়েকটা ছেলে যারাকে ডিস্টার্ব করছে। এবার মনের ভিতর কেমন একটা অনুভূতি কাজ করছে আমার। যারাকে এইভাবে একা ছাড়া ঠিক হবে না। একটু পেছনে গিয়ে বললাম, যারা আসো। তুমি যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি কি চাও আমি বাড়ি থেকে বের হয়ে যাই? আমি কি বলছি? তাহলে বাইকে আসো। একটা শর্তে বসতে পারি। কি শর্ত বলো? রোজ কলেজের গেটে নামাতে হবে, আর কলেজের গেট থেকেই উঠাতে হবে। ঠিক আছে, তবে কেউ জিজ্ঞাসা করলে বলবে তুমি আমার ফুফাতো বোন। ওকে, বলবো। আর তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো? হ্যাঁ, না পাঠাইনি। বুঝেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে। যারাকে হেলমেটটা পরিয়ে বসালাম পেছনে। আমাকে একেবারে জড়িয়ে ধরেছে। ভালোই লাগছে যারাকে। আমার শুধু সিনিয়র বলে বউ হিসেবে মেনে নেয়নি, তা না হলে কোনো কিছুই কম নাই ওর ভিতরে। দেখতে মাশাআল্লাহ বউ আমার, তা না হলে এত ছেলে পেছনে ঘোরে। এই প্রথম আমি কাউকে জড়িয়ে ধরে বাইকে বসে আছি। এখন আমি কি করব? আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, কিন্তু তুমি পাত্তাই দাও না। নামো, বাসায় চলে আসছে। যারা নেমে হেলমেটটা আমার হাতে ধরিয়ে গালে একটা কিস করে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আর আমি বাইকটা রেখে ওর পেছন পেছন বাড়ির ভেতরে যাই। তখনই অনিকা এসে আমাকে জড়িয়ে ধরলো যারার সামনে। যারার সামনে অনিকা আমাকে জড়িয়ে ধরে আছে। আমি অনিকাকে কিছু বলছি না, বরং আমি অনিকাকেও জড়িয়ে ধরেছি। একটু পর দুজনকে ছেড়ে দাঁড়াই। জিয়ান, তোমাকে কতদিন পরে দেখছি। হ্যাঁ, এতদিন আসনি কেন? পরীক্ষা ছিল। তুমি আগে আসলে আমাকে কি সিনিয়র মেয়েকে বিয়ে করতে হতো? সমস্যা নাই, আবার তোমার সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ, ঠিকই বলছো। আমি তোমাকে বিয়ে করব এই সিনিয়রকে তাড়িয়ে। কথাগুলো যারার সামনেই বললাম। যারার ফর্সা চেহারাটা মলিন করে চলে গেল। কথাটা বলে রুমে চলে আসি। আমার আগে যারা রুমে আসে, এসে দেখি যারা খাটের উপর শুয়ে কান্না করছে। আমি কিছু বলি না, বাথরুমে চলে যাই। একটু পর ফ্রেশ হয়ে বের হলাম, দেখি যারা রুমে নেই। কি হলো, গেল কই? যেখানে খুশি সেখানে যাক, আমার কি। একটু শুয়ে পড়ি আমি। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙে দুজনের কথোপকথনে। আমি চোখ মেলে দেখছি অনিকা রুমে আসতে চাইছে, কিন্তু যারা রুমের ভেতর আসে যেছে না। দেখুন জিয়ান ঘুমাচ্ছে, এখন আপনি যান। আমার সাথে যান মুভি দেখতে যাবে? এখন ওকে ডাকতে হবে। কি বললেন?
আমার স্বামী আপনার সাথে যাবে কেন? কি বললেন? আপনার স্বামী? না হেসে পারলাম না। কয়দিন পরে আমাকে বিয়ে করবে জিয়ান। তখন নিচে কি বলেছিলেন মনে আছে, নাকি মনে করিয়ে দিতে হবে? দিনের বেলা স্বপ্ন না দেখাই ভালো, কারণ জিয়ান আমাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। তবে একদিন ঠিকই প্রকাশ করবে। অনিকা হলো ভাবির চাচাতো বোন, সম্পর্কে বেআইন হয়। আমি জেগে উঠেছি, ওদেরকে দেখে বলি, যারা তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি? হাসালে আমায়। শোনো, তুমি আমাকে নিয়ে এমন ধারণা করো না, বুঝলে? তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি? একদমই ভুল। আচ্ছা, তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এমন করছো কেন? এই মেয়েটাকে আমি বিয়ে করব তোমাকে তাড়িয়ে। আমি থাকতে তা কোনোদিনও সম্ভব হবে না। তোমাকে বের করে তারপর বিয়ে করব আমরা দুজন। চলো অনিকা, আমরা মুভি দেখতে চাই। কথাটা বলে চলে আসি আমরা দুজন। যারা তাকিয়ে আছে। সত্যি বলতে অনিকা যারার সামনে কিছুই না। যারা দেখতে অনেক সুন্দর, ভদ্র, ভালো মেয়ে। অনিকা একটু মডার্ন মেয়ে, দেখতে সুন্দর, তবে যাদের সাথে তুলনা করা যাবে না। আমি বাইক চালাচ্ছি, অনিকা আমার পেছনে বসে আমাকে জড়িয়ে ধরে আছে। যারা আমার পেছনে বসলে যতটা ভালো লাগে, কিন্তু এখন অনিকাকে ততটা ভালো লাগছে না। আমরা দুজনে ঘোরাঘুরি করে রাত 10টা নাগাদ বাসায় আসলাম। তখনই দেখি যারা নিচে বসে আছে। জিয়ান, এসো, খাবার খাবে। খেয়ে আসি, এখন খাবো না। আর তোমাকে না কতবার বলেছি আমার জন্য অপেক্ষা না করতে? তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসছি। তোমাকে কি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? তখনই অনিকা আমার গালে একটা কিস করে চলে গেল। আর যারা তাকিয়ে দেখে। আমি রুমে চলে আসলাম। একটু পরে যারা রুমে এসে দেখে আমি শুয়ে আছি। যারা আসে। জিয়ান, একটা কথা বলবো? শুনছি, বলো। আমি যদি কাউকে জড়িয়ে ধরি, কিস করি, বা আমাকে কেউ কিস করে, তাহলে তোমার কিছু আসবে না? না, আসবে না। ভেবে বলছো তো, নাকি রাগে বলছো? ভেবে বলছি। ঠিক আছে, তাহলে ভালো। আমি কারোর সাথে প্রেম করবো, জড়িয়ে ধরবো, কিস করবো। কলেজে আমার জন্য কত ছেলে পাগল। দেখবো তখন তোমার সত্যি কিছু হয় কিনা। যা খুশি করো, আমার কিছু হবে না। কথাটা বলে মোবাইলটা খাটের উপর রেখে বের হয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম, যারা কি সত্যিই কারোর সাথে এমন করবে? আমি কেন জানি না এই সিনিয়র মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি। আরে মোবাইল কই আমার? কাম সারছে। মোবাইল খাটের ওপর ফেলে আসলাম। যদি যারা ভিডিওটা দেখে, রুমে এসে দেখি যারার হাতে আমার মোবাইল। আর বসতে বাকি রইল না, মনে হয় ভিডিওটা দেখে ফেলেছে। জিয়ান, তুমি এমন আমি ভাবতেও পারিনি। কি করলাম আবার? তুমি সবকিছু বুঝে না বুঝার ভান করছো। যা বলবে সোজাসুজি বলো। কলেজের মাঝে ছেলেটা আমাকে ফুলের তোড়া দিয়েছিল, তুমি সেটা ভিডিও করেছো? হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? কিছু না জিয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর বিশ্বাসও করতাম। ভাবছি তুমিও হয়তো আমার সাথে দুষ্টুমি করছো, হয়তো আমাকে ট্রাই করে দেখছো আমি তোমার আচরণে তোমাকে ছেড়ে যাই কিনা। কথাগুলো সে বলে আর কান্না করে। এই প্রথম যারার কান্নাগুলো আমার কেমন জানি লাগছে, বুকের ভেতর তোলবার করে দিচ্ছে। না, এমনটা হলে চলবে না। ও কান্না করলে আমার কি? ওকে বিদায় করতে পারলে আমি বাঁচবো ওর কাছ থেকে। তাহলে সবটা ভিডিও করলে না কেন? করেছিলাম, ইচ্ছে করে এইটুকু সেভ রাখছি। তুমি কি চাইছো, আমি তোমার লাইফ থেকে চলে যাই? হ্যাঁ, তা তো কবে ধরেই চাচ্ছি। চলে যাও, তবে আরো 2টা মাস তোমাকে আমাকে সহ্য করতে হবে। 2 মাস কেন? তার সকালে চলে যাবে। চলে যেতাম যদি আব্বু অসুস্থ না থাকতো। কি হয়েছে তোমার আব্বুর? তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। মাত্র 2টা মাস আমাকে কষ্ট করে সহ্য করো। তুমি কি ভাবছো তোমার সাথে আমার বিয়ে হতো? কোনো দিনই হতো না। কেন হতো না? তার কারণটা কি জানতে পারি? মনে আছে তোমার রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল পিছন থেকে? হ্যাঁ মনে আছে। ওই ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে এসে আব্বুকে হুমকি দিয়েছিল, আমাকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে আমাকে তুলে নিয়ে যাবে। তাই আব্বু কোনো দিশা না পেয়ে তোমার আব্বুর সাথে কথা বলে। এরপর তোমার আব্বু আমার সাথে তোমার বিয়ের কথা বলে আর আমাদের বিয়েটা হয়। প্রথমে আমি না করেছিলাম বিয়ে করতে, কিন্তু আব্বু বলেছেন তুমি অনেক ভালো, আর 1-1.5 বছরের ছোট বড় তাতে কিছু হবে না। তাছাড়া তুমি ছিলে আমার বান্ধবীর ভাই, পরিচিত। কিন্তু পরে আমি ছেলেটাকে জিজ্ঞাসা করেছি, কিন্তু সে বলেছে তোমার বোনকে ভালোবাসে। আমার কোনো বোন আমাদের বাড়িতে থাকেনি বলছে, কারণ সে জানতে পারছে তুমি আমার হাজবেন্ড। তাই হবে হয়তো। আমি এখন ঘুমাবো। চাদর আর বালিশ নিয়ে কই যাচ্ছ? ভয় নেই, বাইরে কোথাও যাবো না, ফ্লোরেই ঘুমাবো। আজ হঠাৎ ফ্লোরে শুইবে কেন? খাটের উপর শুলে তোমার সমস্যা হয় আমি বুঝতে পারি,
ফ্লোর অনেক ঠান্ডা, তোমার শরীর খারাপ হবে। হলে হোক, তাতে তোমার কি? ঠিক বলছো, আমার কিছু না। এই বলে খাটের উপর শুয়ে পড়লাম আমি। শুয়ে ভাবছি কি হবে। এমন সময় যারা প্রশ্ন করে, একটা কথা রাখবে জিয়ান? বলো কি কথা? ভিডিওটা তোমার আব্বুকে দেখিও না, কারণ তোমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যি বলছি, 2 মাস পরেই চলে যাব। ঠিক আছে, দেখাবো না, তবে তুমি কিন্তু 2 মাস পরে চলে যাবে। চলে যাব বলছি, চলে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। তুমি গেলে আমি অনিকাকে বিয়ে করতে পারবো। কথাটা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি যারা রুমে নেই। কি ব্যাপার, যারা কই গেল? কাল রাতে মেয়েটাকে অনেক হার্ট করেছি, কি করব? বন্ধুরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসবে। আমি হাসার পাত্র হতে চাই না। আজ রুমে কফিটা যারা নিয়ে আসেনি। মেয়েটা গেল কই? তখনই দেখি কেউ একজন আসছে, নিশ্চয়ই যারা হবে। একটু ঘুমের ভান ধরে শুয়ে থাকে। আমি ঘুমের ভান করে শুয়ে আছি। দেখি কেউ একজন স্পর্শ করছে শরীরে আর ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন চেঞ্জ মনে হচ্ছে। চোখ মেলে আমি তো পুরোই অবাক। অনিকা এসেছে। তুমি এখানে কি করছো? কেন, আমি আসতে পারি না বুঝি? যারা কই? ঠিক তা না, কিন্তু যারা কই? আমি কি করে বলবো? এই কথা বলে আমার বুকের ওপর শুয়ে পড়েছে। এমন সময় যারাও রুমে চলে আসে। আমি তো দেখে অবাক। আমাদের দেখেও কোনো কিছু বললো না, সোজা বাথরুমে চলে গেল। কি হলো? যারা কোনো কিছু বললো না কেন? তাহলে কি সত্যি সত্যি আমাকে ঘৃণা করতে শুরু করলো নাকি? অনিকা, ছাড়ো, কি করছো? আম্মু দেখলে আমাকে মেরেই ফেলবে, ছাড়ো। অনিকাকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। আমি বাইরে চলে আসি। মনের ভিতর কেমন একটা শূন্যতা কাজ করছে। 10 মিনিট পরে রুমে এসে দেখি যারা কাপড় চেঞ্জ করছে। আমি রুমে ঢোকা মাত্রই বলে, কি হলো, তুমি রুমে আসলে কেন? দেখছো না আমি কাপড় চেঞ্জ করছি? করো, তাতে সমস্যা কি? আর দেখবো তো আমি। তুমি আমার কি যে তুমি দেখবে? যাও বলছি। কেন? আমি তোমার না, কিছু না। বলো তুমি আমার কে, বলো না। তখনই অনিকা আবার রুমে আসে। এসে বলে, কি ব্যাপার, এখানে কি হচ্ছে? তোমার কি এমন সেন্স বলতে কিছু নেই নাকি? দেখছো স্বামী স্ত্রী একসাথে আছে, তবুও রুমে নক না করেই ঢুকে গেলে। তোমাকে বউ হিসাবে জিয়ান মনে করে না, তাহলে কিসের স্বামী স্ত্রী? তোমার কাছে কৈফিয়ত দেবো নাকি? হচ্ছেটা কি? ঝগড়া করছো কেন? জিয়ান চলো, আজ আমরা সারাদিন ঘুরবো। অনিকা, সামনে পরীক্ষা আমার, তাই কলেজে যেতে হবে। বিকেলে করতে যাব। ওকে, তাড়াতাড়ি আসবে। এই বলে যারার সামনে একটা কিস করে চলে গেল অনিকা। তখনই যারা আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে বুকের উপর বসে। আমি কিস করলে ভালো লাগে না, আমি বুইরা। আর আনিকা কিস করলে ভালো লাগে, আনিকা কচি, তাই না? দেখ, আজ আব্বুর কাছে সব বলে দেবো তোমার কুকীর্তিগুলো। তুমি বলবে বলো, আমি তোমার ভিডিওটা আব্বুকে দেখিয়ে দেব। তুমি কলেজে গিয়ে কি করো? তুমি ভিডিওটা ডিলিট করোনি? না, করিনি। তুমি যেই দিন চলে যাবে সেই দিন করব। ওকে, আজকের পর থেকে বাকি 1 মাস 24 দিন তোমার সাথেই থাকবো। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় যারা। আমি নিচে বলি না, বললে বলবে, তাতে আমি কি মরে যাব নাকি? জোরে জোরে কথাগুলো বললাম। রেডি হয়ে কিছুক্ষণ পর নিচে গেলাম কলেজে যাওয়া বলে। গিয়ে দেখি সবাই নাস্তা করছে। আমি টেবিলের কাছে যেতে অনিকা আমাকে বলছে, জিয়ান তুমি আমার পাশে এসে বসো। যারা আমার দিকে একবারও তাকালো না। আমি নাস্তা করে বের হব, তখনই মা বলে, এখানে 2টা টিকিট আছে, তোর আর যারা। দুজনে আজ সন্ধ্যায় কক্সবাজার যাবি হানিমুনে। বিদেশে পাঠাতাম যদি যারার আব্বুর শরীরটা ভালো থাকতো। এখন আপাতত কক্সবাজার থেকে ঘুরে আয়, পরে বাইরে কোথাও যাস। আমার পরীক্ষা সামনে, এখন না গেলে হয় না। না, হয় না। আমি যেটাই বলছি সেটাই হবে। আর তাড়াতাড়ি একটা নাতনি চাই। কি যারা মা, দেবে তো আমায় একটা নাতনি? যারা এই কথা শুনে লজ্জায় মুখটা লাল করে ফেলে। আমি সাথে সাথে বলি, ঠিক আছে, তাহলে একটু কলেজ থেকে আসে। না, আজ কলেজে যেতে হবে না। ঠিক আছে। রুমে এসে হিটলারটার গোষ্ঠী উদ্ধার করছি। তোর ভালো লাগে না এমন সব কিছু আমার মতের বাইরে। যারা আসলো রুমে। তুমি আব্বুকে বকা দিচ্ছ? দাঁড়া, এক্ষুনি বলছি। কথাটা বলে রুম থেকে যেতে শুরু করে যারা। আমি তখনই যারার হাত ধরে ফেললাম। তারপর বলি, তুমি আব্বুকে কি বলবে? হ্যাঁ, তুমি আমার লাইফটাকে হেল করে ফেলেছো, সব দোষ তোমার। তুমি যাচ্ছ না কেন? এখন অনিকাকে আমি কি বলবো? আমি তোমার সাথে হানিমুনে গেলে অনিকা আর আমাকে বিয়ে করবে? এই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। সকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরের দিকে বাড়িতে আসলাম। রুমে এসে দেখি রুমটা একেবারে ফাঁকা। কি ব্যাপার,
আমি কি ভুল করে অন্য কারো রুমে ঢুকে পড়লাম? আরে না, ওয়ার্ডরোবটা আর শার্টগুলো আমার, সব কিছু আগের মতো। কি হলো? যারাকে কোথাও দেখছি না, গেল কই মেয়েটা? যারা যারা বলে জোরে জোরে কয়েকবার ডাক দিলাম, তখনই মা এসে বলে, কি রে, এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে কি আগুন লাগছে নাকি? যারা কই? কেন, তুই জানিস না? কি হয়েছে যে আমি জানবো? যারা ওদের বাড়িতে গেছে। কেন? আজ হানিমুনে যাবার কথা। তোর আব্বুকে বলছে ও এখন যেতে পারবে না, সামনে ওর ফাইনাল পরীক্ষা। আর যারার আব্বুর শরীর তেমন ভালো না, তাই বলছে পরে যাবে। তাহলে বাড়িতে গেছে কেন? বলছি এখানে ভালো লাগছে না, কিছুদিন থেকে চলে আসবে। আর তোকে নাকি বলেছে যারা বাড়িতে যাবে, তুই নাকি যেতে বলছিস। আমি আবার কখন বলেছি? এত বড় মিথ্যা কথা! আমাকে ফাঁসিয়ে নিজে চলে গেছে, আর চলে গেল আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি। যাকগে, গেছে, আমার জন্যই ভালো হয়েছে। এখন আমি মুক্ত, হারামিদের কাছ থেকে বাঁচব। কি রে জিয়ান, কি ভাবছিস? কিছু না, ঠিক আছে, আমি বের হচ্ছে। কোথায় যাবি এখন? বাইরে যাব, আসতে একটু দেরি হবে। যাক, আপদ বিদায় হলো। এখন শান্তিতে একটু বন্ধুর সাথে আড্ডা দিতে পারবো। আজ সবগুলো হারামিদের কল করে বললাম পার্টি দেব, সবাইকে নাইট ক্লাবে আসতে বললাম। আজ আমি সবাইকে ট্রিট দেব। সব বন্ধু বান্ধবীরা আসলো, আমি গেলাম। সবাই জিজ্ঞাসা করছে, জিয়ান, আমি বলে দেব তোর হয়ে সবাইকে। হ্যাঁ, বলেতে। সবাই আমার দিকে তাকাও। জিয়ানের বউ আজ বাড়ি ছেড়ে চলে গেছে, তাই এই আনন্দে সবাইকে ট্রিট দিচ্ছে। জিয়ান, বিয়ে করলি কবে আর ছাড়লি কবে? মেয়েটা কে জিয়ান? বলছি না আমার দিকে তাকাতে? আমি সব বলছি। আমাদের কলেজে যারা আপু হলো তার বউ, জিয়ানের বড় আপুর ক্লাসমেট, আপুর বান্ধবীকে বিয়ে করেছে। এইবার কথা শুনে সবাই চুপ করে গেল, অবাক হয়ে আমাকে দেখছে। কিরে, সবাই চুপ করে গেলি কেন? সবাই হাসাহাসি করছে, একমাত্র সোহেল ছাড়া। সোহেল বলে, সবাই একসাথে। হারামজাদা, তুই আর কোনো মেয়ে পেলি না? সিনিয়র মেয়েকে বিয়ে করছিস? দেখ জিয়ান, তুই ভুল করছিস। যারা আপু অনেক ভালো মেয়ে, আর তোর থেকে 1-1.5 বছরের বড় হবে, এতে কিছু হবে না। তুই অনেক সুখে থাকবি। এই বলদ, তুই চুপ থাক। তাই বলে সিনিয়র মেয়েকে নিয়ে সংসার করবে? হ্যাঁ করবে। যারা আপু এখন কই আছে? তখনই দেখি আমার মোবাইলটা বেঁচে উঠলো। হাতে নিয়ে দেখি আপুর নাম্বার। সবাইকে চুপ করিয়ে রিসিভ করলাম। জিয়ান, তুই যেখানেই থাকিস না কেন, তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আয়। যারা। হ্যালো হ্যালো আব্বু, যারার কি হয়েছে? কোনো কথা বলছে না বাবা। হঠাৎ কলটা কেটে গেল। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। কি রে, কি হয়েছে? কিছু না, তোরা থাক, আমি ঢাকা মেডিকেলে যাব। ভিড়টা দিয়ে বেরিয়ে আসলাম আমি। অনেকবার আব্বুর নাম্বারে কল ট্রাই করলাম, কিন্তু উনি রিসিভই করছে না। খুব টেনশন হচ্ছে। মেয়েটা এইভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। একবার যারাকে কল করব, যদি কিছু মনে করলে করবে। একবার তো কল করে দেখি। কল করলাম আমি। কি হলো? মেয়েটার মোবাইল বন্ধ বলছে কেন? দ্যাট, কোনো কিছুই ভালো লাগছে না। আগে মেডিকেলে চাই। যদি যারার কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। 50 মিনিট পরে মেডিকেলে আসলাম। তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে আমি থমকে গেলাম। এখানে সবাই আছে, কিন্তু যারা কই? ওকে দেখছি না কেন? আম্মুকে জিজ্ঞাসা করি, আম্মু, যারা কই? কি হয়েছে ওর? বৌমার কিছু হয়নি? তাহলে যারা কই? ওকে দেখছি না কেন? তোর কোনোদিনও জ্ঞান বুদ্ধি হবে না নাকি? কি করেছি আমি? কি না করেছিস তুই? আজ যা কিছু হয়েছে সব তোর জন্য হয়েছে। আগে বলবে তো কি হয়েছে? যারার আব্বু স্টক করছেন আজ সন্ধ্যায়। কি বলছো আম্মু? হ্যাঁ, যারা ওইখানে আছে তার মায়ের সাথে। আচ্ছা, দেখছি আমি। এই বলে যারার কাছে গেলাম। দেখি ওর আম্মুর সাথে বসে আছে। আমি কি ওর পাশে বসেছি, কিন্তু আমার দিকে একবার তাকালো না। আন্টিও আমাকে দেখেনি। আমি ওর হাতটা ধরবো কি ধরবো না ভাবছি। যখন হাতটা ধরতে যাব, যারা ওর হাতটা সরিয়ে নিল। আমি চেয়ে আছি যারার দিকে। খুব অসহায় লাগছে মেয়েটাকে। চোখগুলো ফুলিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। আমি কিছুক্ষণ বসলাম। তখনই আমার শাশুড়ি বলে, জিয়ান বাবা, তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ হলো। আঙ্কেলের কি অবস্থা এখন? কিছু বলতে পারছি না, এখনো ডাক্তার বের হননি আইসিইউ থেকে। বাবা, তুমি একটু যারার পাশে বসো, আমি তোমার আম্মুর কাছ থেকে আসছি। ঠিক আছে, যান। শাশুড়ি চলে গেল। আমি বসলাম তার পাশে। বললাম,
দেখুন মিস্টার রিয়ান, এখন আপনি যান। কাটা খাই নুনের ছিটা দিতে আসবেন না। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? তুমি সব কিছু বুঝেও না বুঝার ভান করছো, তাহলে আমি কি বলবো? তুমি কি বলতে চাও? আমার জন্য তোমার আব্বু আজ স্ট্রোক করেছেন? তোমার কি মনে হয়? মানে? এমন সময় ডাক্তার বেরিয়ে আসে, তারা ডাক্তারের কাছে চলে গেল। আমিও সাথে গেলাম, আর শাশুড়ি, আম্মু, আব্বু এরা সবাই আসে ডাক্তারের কাছে। ডক্টর, আমার আব্বু কেমন আছেন? এখন অনেকটা সুস্থ আছে, আউট অফ ডেঞ্জার্স। তবে উনি যেন আর উত্তেজিত না হন, কারণ স্ট্রোকটা হঠাৎ উত্তেজিত হওয়ার কারণে হয়েছে। আর কোনো বিষয় নিয়ে যেন চিন্তা না করে, এদিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ ডক্টর, খেয়াল রাখবো। তবে ওনাকে কি আমরা আজ নিতে পারবো বাসায়? না, আজ নিয়ে যেতে পারবেন না, তবে আগামীকাল সকালে নিয়ে যেতে পারেন। আর ওনাকে কিন্তু খুব কেয়ার করে রাখতে হবে। হ্যাঁ আঙ্কেল, খুব ভালো করেই দেখাশোনা করব। কিন্তু এখন কি আমি আব্বুর সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, একজন একজন করে দেখা করেন, একসাথে সবাই যাবেন না। তাহলে এখন আমি যাই? হ্যাঁ যান। যারা ভিতরে গেল, একটু পর বের হয়। তারপর আব্বু গেছেন, এরপর আম্মু। দুজনেই দেখে আসে। আমি দাঁড়িয়ে আছি, পাশে যারা আছে। শোন জিয়ান, তুই আজ এখানে যারার সাথে থাকবি, আর আগামীকাল সকালে তোর শ্বশুরকে বাসায় দিয়ে তারপর তুই বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই তোর আম্মুকে নিয়ে। আর কোনো কিছুর দরকার হলে আমাকে কল করিস মা যারা। তাহলে যাই আমরা। ঠিক আছে, যান। জিয়ান, তোকে কি বলছি মনে আছে তো নাকি? হ্যাঁ আছে। জিয়ান শোন, একটু এই দিকে আয়। হ্যাঁ বলো আম্মু। শোন, যারা আর তোর শাশুড়ি মা এখন পর্যন্ত কোনো খাবার মুখে দেয়নি। তুই একটা রেস্টুরেন্ট থেকে কিছু কিনে ওদের খাইয়ে দিস, কেমন? কি রে, কি বললাম মনে আছে তো, নাকি ভুলে যাবি? হ্যাঁ মনে থাকবে। আব্বুরা চলে গেল, আমি আইসিউর সামনে আসি। যারা, তোরা দুজনে বাসায় চলে যা, বাসাটা একদম খালি পড়ে আছে। আন্টি, আপনি যারাকে নিয়ে চলে যান, আমি এখানে থাকি। না মা, আমি একাই থাকি, তুমি চলে যাও বাসায়। তাহলে যারা আর তুমি থাকো, আমি বাসায় যাই। সব কিছু এলোমেলো হয়ে আছে, আমি ওইগুলো গোছাই গিয়ে। ঠিক আছে, আপনি যান। শাশুড়ি চলে গেল। আমি শ্বশুরকে দেখতে রুমে যাব, আর তখনই যারা আমার হাত ধরে বলে, তুমি যাবে না আব্বুর কাছে? আজ যা হয়েছে সব তোমারই জন্য হয়েছে। কিন্তু কেন? আমি কি করেছি? তাহলে শোনো, তুমি কি না করেছো। তুমি তোমার না, কিছু না, তুমি যাও এখান থেকে। থামলে কেন? বলো কি আমার। শোনো তাহলে, আজ তোমার জন্য আব্বুর এই অবস্থা। কি বললে তুমি? তোমাকে বলেছিলাম আমি 2টা মাস পরেই চলে আসব তোমার জীবন থেকে, কিন্তু আমি চলে এসেছিলাম আজ সকালে। তবুও তুমি ক্ষান্ত হয়ে থাকুনি। তুমি আনিকাকে দিয়ে আব্বুর নম্বরে কল করিয়েছো। তুমি আমাকে ছেড়ে দিছো। আর আব্বু এই কথা শোনার সাথে সাথে আমাকে বাড়িতে ডেকেছে। এরপরে আব্বু স্ট্রোকটা করে। আমি যদি তখন না থাকতাম, তাহলে আজ আব্বুকে বাঁচানোই যেত না জিয়ান। আমি তো তোমার জীবন থেকে চলে আসবো বলেছিলাম, কিন্তু তারপরও তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে না। আর যদি আব্বুর কিছু হয়ে যেত, তাহলে তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। কিন্তু আমি তো অনেকে কল। তখনই যারা আমাকে থামিয়ে বলে, থাক জিয়ান, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোর মুখটা দেখতে চাই না। তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে আনিকাকে আমি কল করতে বলিনি, আমি জানি না আনিকা যে তোমার আব্বুকে কল করেছে ইত্যাদি, তাই না? এসবই তো কিছু বলবে আমাকে বোঝানোর জন্য। সুতরাং আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না। তুমি যেই দিন আনিকাকে আমার সামনে খাটের উপর নিয়ে শুয়েছিলে, সেদিনই বুঝেছি আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। তাই আমি চলে এসেছি। এখন তুমি মুক্ত। তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, তোমাকে নিয়ে মজা করবে না। এখন তুমি এখান থেকে যাও। যারা, এখন আমি তোমাকে যাই বলি না কেন, তুমি আমাকে বিশ্বাস করবে না। তবে একটা কথা আমার শোনো প্লিজ। এখন আমার ভালো লাগছে না, তুমি যাও প্লিজ। ওকে, চলে যাচ্ছি আমি। তবে তোমাকে একটা কথা বলা যায়, তুমি যেটা ভাবছো আমি সেটা করিনি, ঠিক আছে? ভালো থেকো, বাই। কথাগুলো বলে চলে আসলাম বাইরে। হঠাৎ মনে পড়ে গেল আম্মু যে বলে গেছেন যারা কিছু খায়নি। আমি কিছু খাবার কিনে দিয়ে যাই। চিকেন ফ্রাই নিলাম। যারা আবার চিকেন ফ্রাই অনেক পছন্দ করে। চিকেন ফ্রাই হাতে করে নিয়ে গেলাম। দেখি যারা ভেতরে বসে আছে। আমাকে দেখে বলে, তুমি আবার আসছো কেন? তোমাকে বলছি না আমার সামনে না আসতে। নাও ধরো। কি আছে এটাতে? চিকেন ফ্রাই, তোমার পছন্দের খাবার। আমি খাবো না। কি বললে? তুমি খাবে না? এত কষ্ট করে কিনে আনলাম তোমার জন্য, আর তুমি খাবে না?
যারা হাতটা ধরে টেনে কাছে নিলাম, একেবারে বুকের সাথে মিশিয়ে নিচ্ছি ওকে। ও আমার বুকের দিকে চেয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। চোখ দুটো অনেক কথা বলছে, কিন্তু মুখে প্রকাশ করছে না কেউ। কি হচ্ছেটা কি? ছাড়ো, সবাই তাকিয়ে আছে তো। থাকুক, তাতে আমার কি? তুমি খাবে কিনা বলো? না, খাবো না। তবে রে, কথাটা বলে ওকে একটা বেঞ্চের উপর নিয়ে বসালাম আর জোর করে খাইয়ে দিলাম। খাবার শেষ করে বসে আছি। যারা বলে, শোনো জিয়ান, আমার একটা কথা রাখবে? বলো, কি কথা? আজকের পর আর কোনোদিনও তুমি আমার সামনে আসো না প্লিজ। তুমি আমার এই অনুরোধটা রেখো। ওকে যারা, তুমি যেহেতু চাও না তোমার সামনে আসি, আজকের পর আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। তবে একটা কথা বলি, ওই দিন খাটের উপর আমি অনিকাকে নিয়ে শুয়ে থাকিনি, বরং তোমাকে দেখে অনেকে ইচ্ছে করেই আমার বুকের উপর শুয়ে পড়েছিল। যাক যারা, তুমি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না, এইসব বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, ভালো থেকো, বাই। কথাটা বলে চলে আসলাম সেখান থেকে। সোজা বাড়িতে আসি। আমাকে দেখে বাবা বলে, জিয়ান, তুই চলে আসলি যে? ডাক্তার বলেছে একজন থাকতে পারবে, তাই যারাকে রেখে আমি চলে আসি। সব কিছু ঠিক আছে মেডিকেলে? হ্যাঁ ঠিক আছে। এরপর আমি অনিকার রুমে আসলাম। গিয়ে দেখি গান শুনছে। আমাকে দেখে কাছে এসে জড়িয়ে ধরে বলে, জিয়ান, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ছাড়ো অনিকা, তুমি যারার আব্বুর নাম্বারে কল করেছো? হ্যাঁ করেছি, আর বলেছি তুমি যারাকে ছেড়ে দিছো। কথাটা শোনা মাত্রই আমি অনিকাকে চোরে একটা চর মারি গালে। ঠাস করে শব্দ হয়। সে গালে হাত দিয়ে বলে, তুমি আমাকে চড় দিলে কেন? আজ তোমার জন্য অনিকার আবু স্ট্রোক করেছে। আজ মরতে বসেছিল লোকটা। যদি আজ মারা যেত তাহলে যারা আমাকে সারাটা জীবন দোষারোপ করতো। কি দরকার ছিল কল করার? যারা তো এমনিই চলে যেত। তার জন্য তুমি আমাকে চড় মারবে? শুধু চড় দিলাম, আর কাল তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তা না হলে? তখনই ভাবি আসে রুমে। ভাবি পেছন থেকে বলে, না হলে কি করবে তুমি শুনি? আমি সব বলে দেব তোমার আব্বুর কাছে। তোমার সাহস দেখে বাঁচি না। তুমি আমার বোনের গায়ে হাত উঠিয়েছো। তুমি কি বলবে? যা বলার আগামীকাল সকালে আমি নিজে আব্বুকে সব বলে দেব। যদি অনেকা সকালবেলা না যায়, খবর আছে। এই বলে রুমে চলে আসলাম। রুমটা একদম শূন্য শূন্য লাগছে। যারাকে আজ খুব মিস করছি। আমি কি যারাকে ভালোবেসে ফেললাম? ওর কথাগুলো খুব মনে পড়ছে কেন? না, আজ রুমে থাকা যাবে না, একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে রকিং চেয়ারে বসলাম। ছাদে বসে বসে যারার কথাগুলো ভাবছি। সেখানে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারছি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। দেখি ছাদে শুয়ে আছি। মা আসলো সেখানে। জিয়ান, তুই হাসপাতালে যাবি কখন? যারার আব্বুকে বাসায় নিয়ে যাবি কখন? হ্যাঁ যাচ্ছি, বাড়ির নিচে আসলাম। অনিকা কেউ কোথায় দেখছি না। যাক, তাহলে আপদ বিদায় হয়েছে। বাবা আসে সামনে। তিনিও বলে, জিয়ান, তুই হাসপাতালে যাবি তো? হ্যাঁ, নাস্তা করে রওনা দেব। ঠিক আছে, আর একদিন ওইখানে থাকলে ভালো বুঝে বৌমাকে নিয়ে আগামীকাল মাসে আসবি। আচ্ছা ঠিক আছে। নাস্তা করে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তবে হাসপাতালে যাওয়া যাবে না, কারণ যারা আমাকে অনুরোধ করেছে ওর সামনে না যেতে। তবে একটু চাই, আড়াল থেকে দেখব। আমি কিছু সময় পর হাসপাতালে আসলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখি যারা আর আঙ্কেল দুজনে বের হচ্ছে। যাক, আব্বু জিজ্ঞাসা করলে বলতে পারবো যে যারার বাবা বাড়ি গেছে। এমন সময় দেখি বন্ধু সোহেল আসে এখানে। কিরে জিয়ান, যারা আপুর কি হয়েছে? উনি ঠিক আছেন তো? শালা, তোর ভাবি লাগে, আব্বু বলিস কেন? হ্যাঁ, তাহলে তুই এই বিয়েটা মেনে নিবি? তুই তো কাল বলছিস যারা অনেক ভালো মেয়ে, আমি ওর সাথে অনেক সুখে থাকবো। আর এখন এই কথা জিজ্ঞেস করছিস কেন? তবে যারা আমাকে এখন আর ভালোবাসে না। কি বলিস তুই? কিন্তু কেন? হ্যাঁ, ওর আব্বু স্ট্রোক করেছে, তার জন্য আমাকে দায়ী করে। কিন্তু কেন? একটু খুলে বল। তাহলে শোন, বলছি। সব কিছু সোহেলকে বললাম। সব শোনার পর সোহেল বলে, ওকে, আমরা যা করব কাল কলেজে করব। তবে আজ সারাটা দিন একটু ঘোরাঘুরি করে কাটিয়ে দিই। ওকে দোস্ত। তারপর চলে আসলাম। সারাদিন এখানে ওখানে কাটিয়ে রাতে বাসায় গেলাম। মা আমাকে বলে, কি রে, তুই না আজ যারাদের বাড়িতে থাকার কথা, কিন্তু চলে আসলি কেন? যারা ওর আব্বুকে দেখাশোনা করার জন্য আরও কয়েকদিন থাকবে, তাই আমি চলে আসি। রাতের খাবার খেয়ে ঘুম দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে গেলাম। আর কলেজে গিয়ে আমার মেজাজ 420 হয়ে গেছে। যারার পোস্টার সারা কলেজে লাগিয়ে দিয়েছে আর বড় বড় করে লিখে দিয়েছে যারা এবং সাগরের
মধ্যে গভীর ভালোবাসা চলছে। সোহেলকে জিজ্ঞাসা করে এসব নিয়ে। এই সোহেল, সাগরটা আবার কে রে? চল তো দেখি কই আছে। তোর মনে আছে ওই দিন যারাকে একটা ছেলে হাঁটু কেড়ে ফুলের তোড়া দিয়েছিল? ওই ছেলেটা হচ্ছে সাগর। আমি আর সোহেল দুজনে খুঁজে বের করলাম সাগরকে। সাগর রাস্তায় দাঁড়িয়ে আছে ফুলের তোড়া নিয়ে। আমি কাছে গিয়ে হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিই, আর তখনই সাগর আমাকে ধাক্কা মারে। আমি পেছনে পড়ে যাব, তখনই যারা সামনে চলে আসে। আমি যারাকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেলাম। নিচে যারা, আমি উপরে। যারা আমার দিকে তাকিয়ে আছে আর আমিও তাকিয়ে আছি। সাগর আমাকে টেনে তোলে, তারপর আমার আর সাগরের মাঝে হাতাহাতি হয়। তা দেখে যারা চলে যায় সেখান থেকে। তারপর আমাকে, সাগর আর যারাকে প্রিন্সিপাল স্যার তার রুমে ডেকে নিয়ে আসলো। সাগর, কি হয়েছে বলো? স্যার, জিয়ান আমার ফুলের তোড়া নিয়ে গেছে, তাই আমি ওর সাথে ঝামেলা করেছি। জিয়ান, তুমি সাগরের ফুলের তোড়া ধরেছো কেন? আর সাগর তোমার সিনিয়র বড় ভাই, তুমি কি জানো না নাকি? জানি স্যার, তবে উনি আমার ওয়াইফকে ডিস্টার্ব করে ফুলের তোড়া দিয়ে, তাই আমি এমনটা করেছি। জিয়ান, তুমি বিয়ে করেছো কবে? আর তোমার ওয়াইফকে? আমার ওয়াইফ যারা। কি বললে তুমি? যারা তোমার ওয়াইফ? কিন্তু যারা তো তোমার সিনিয়র। বিশ্বাস না হলে যারাকে জিজ্ঞেস করে দেখুন, তাহলে সব জানতে পারবেন। যারা, জিয়ান যা বলেছে সব কি সত্যি বলেছে? স্যার, জিয়ান সব মিথ্যা বলছে। আমি জিয়ানকে চিনি না, আজ প্রথম দেখলাম। জিয়ান, যারা তো বলছে তোমাকে চেনে না, তাহলে তুমি মিথ্যে কথা বলছো কেন? কলেজে আসছো কি মারামারি করতে? আজকের মতো মাফ করে দিলাম। ফের যদি আর কোনো দিন কলেজে মারামারি করো তাহলে টিসি দিয়ে দেবো, কথাটা মনে রেখো। আর সাগর, তুমিও কথাগুলো মনে রাখবে। যাও এখান থেকে সবাই। আমি আগে বেরিয়ে আসলাম। যারাকে জিজ্ঞাসা করতে হবে কেন এমন করলো, তাই দাঁড়িয়ে আছি। তখন দেখলাম যারা আর সাগর দুজনে হাসতে হাসতে আসছে একসাথে। আমি নিজের চোখগুলোকে বিশ্বাস করাতে পারছি না। আমি কি দেখছি? তাহলে যারা কি আমার সাথে একদিন অভিনয় করেছে? এই কথাটা যারাকে জিজ্ঞাসা করব। রুম থেকে বেরিয়ে যারা এমনভাবে আমার পাশ দিয়ে চলে গেল যেন সে সত্যি আমাকে চেনে না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। সোহেল আসে তাড়াতাড়ি। কিরে জিয়ান, তুই যে বললি যারা তোর বউ, কিন্তু তোর দিকে একবারও তাকালো না। আমার উপর রাগ করেছে তাই? আমার মনে হয় তুই মিথ্যা কথা বলছিস। আর যারা যদি তোর বউ হয়ে থাকে তাহলে তোদের বিয়ের ছবি দেখা। যারার কোনো ছবি আমার কাছে নাই। আমাদের বিয়ের কোনো ছবিও আমার মোবাইলে রাখিনি। তুই কি আমার সাথে মজা করছিস জিয়ান? তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে রিবাকে জিজ্ঞাসা করিস। এখন চা এখান থেকে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। চলে আসলাম সেখান থেকে। আজ কোনো ক্লাস করিনি, শুধু যারার কথাই মনে পড়ছে। কলেজের বাইরে বাইকে বসে আছে। কলেজ ছুটি হলো, সবাই আসে দেখলাম, কিন্তু যারা সাগর আসে না। একটু পর সাগর আসে, কিন্তু যারা কই? যারা আসে না কেন? ধ্যাত, কোনো কিছুই ভালো লাগে না। দেখে সবাই চলে যাচ্ছে, কিন্তু সাগর তার গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটু পর দেখলাম যারা আসলো। আমি এগিয়ে গিয়ে বললাম, যারা আসো, বাসায় যাবে আমার সাথে। আপনি কে বলেন তো? আমাকে একবার বউ বলছেন, আবার এখন আসছেন বাসায় নিয়ে যেতে। যারা, তুমি এমন কেন করছো? চলো, বাড়িতে যাবে। আব্বু বলেছে তোমাকে আজ বাড়িতে নিয়ে যেতে। আমি আপনাকে চিনি না, জানি না আপনার সাথে আপনার বাড়িতে যাব কেন। যারা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর তোমার আব্বুর শরীর এখন কেমন আছে? আমার আব্বুর শরীর খারাপ থাকুক বা ভালো, তাতে আপনার কি? এখন আমি বাসায় যাব, আপনি আমার সামনে থেকে সরুন। কথাটা বলে যারা হাঁটা শুরু করে। আমি নামলাম বাইক থেকে। যারা সামনে এসে ওর হাতটা ধরে কাছে টেনে নিলাম। তারপর বললাম, কোথায় যাও তুমি? হচ্ছেটা কি? ছাড়ুন বলছি, তা না হলে আমি চিল্লাবো বলে দিলাম। এমন সময় সেখানে সাগর আসে। আমাকে বলে, এই তোর সমস্যাটা কি বলতো? যারা আমার ওয়াইফ, ওর সাথে আমি কি করব না করব এইসব কি তোকে বলতে হবে? যা এখান থেকে। ছাড়ো আমাকে। যারা কথাটা বলে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর টাস করে আমার গালে একটা চড় দিয়ে চলে গেল সাগরের সাথে। চোখের সামনে ওর গাড়িতে উঠে চলে গেল যারা। আমি দাঁড়িয়ে রইলাম। এটা কি যারা আগের, নাকি ওর মতো দেখতে কেউ একজন হবে? না, দাঁড়িয়ে থাকলে হবে না। আমি গাড়িটা ফলো করতে থাকলাম। গাড়িটা গিয়ে থামলো ঠিক আমার শ্বশুরবাড়ির সামনে। যারা গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে গেল, আর সাগরের গাড়িটা চলে গেল সেখান থেকে। আরে, এটা তো যাদের বাড়ি। তারা যারা ইচ্ছে করে আমার সাথে এমন করছে, আমাকে কষ্ট দিতে, আমার উপর প্রতিশোধ নিতে চাইছে, ঠিক আছে, আমিও দেখব। আমি জাহাদের বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে। এই বৃষ্টি আসবে মনে হয়। যা, বৃষ্টি শুরু হয়ে গেল। আমি রাস্তার
একটা গাছের নিচে দাঁড়িয়ে যারাকে কল করতে থাকি। 5টা কল দিলাম কিন্তু রিসিভ করেনি। রাত 9টা বেজে গেছে। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলাম। যারা একবার দেখলো জানালা দিয়ে, তারপর জানালাটা লাগিয়ে দেয়। আমি একটা মেসেজ করলাম যারা নাম্বারে, ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না, যদি পারো ক্ষমা করে দিও, বাই। মেসেজটা সেন্ড করে মোবাইলটা অফ করে দিলাম আর বাইক নিয়ে চলে আসি সেখান থেকে। কিন্তু আজ বাসায় যাব না, কারো কাছেই যাব না। তাহলে আমি আমার যারাকে ফিরে পাবো, তা না হলে কোনোদিন ফিরে আসবে না। এই ভেবে বাইক চালাচ্ছি, খুব কান্না পাচ্ছে। আমি জানি আমার কারণে যারা চলে গেছে আমার থেকে, তখন সে থাকতে তার মূল্য বুঝিনি আমি। আমার সাথে এটা হবারই ছিল। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে গায়ে স্পিড বেশি তুলে ফেললাম বুঝতেই পারিনি। কোনো একটা অটো রাস্তা ক্রস করছিল, সেটা দেখে জোরে ব্রেক করলাম আমি। ব্রেক করতেই সামনে থেকে একটা ট্রাক এসে সোজা আমার বাইকের সাথে মেরে দিল। আমি বাইক থেকে ছিটকে পড়ি রাস্তার ওপর। বাইক আরেক দিকে আর আমি আরেক দিকে। প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে। মাথায় হাত দিতে দেখি রক্ত ভেসে আসছে। আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। কিন্তু আমি এখানে আসলাম কি করে? কে এনেছে আমাকে? তখনই একজন নার্স এসে বলে, হ্যালো, কেমন আছেন আপনি? আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, তখন কেউ একজন অপরিচিত লোক আপনাকে হাসপাতালে ভর্তি করে গেছে। আর আজ 2 দিন পরে আপনার জ্ঞান ফিরে আসছে। আপনার কাছে পরিচিত কারো নাম্বার আছে? থাকলে বলুন, আমি কল করে বলে দিই। আপনার ফোনটা ভেঙে গেছে, অন করতে পারিনি। মানি ব্যাগে আপনার কোনো কার্ডও পাইনি, যেখানে থেকে বুঝতে পারবো আপনি কে, কার পরিচিত। এখন কাউকে খবর দিতে হবে না নার্স, তবে কেউ আসেনি আমাকে দেখতে, তাই না? না, কেউ আসেনি, আর আমরা কাউকে খবর দিতে পারিনি। আপনার বাসার কোনো ঠিকানা পাইনি তাই। আমি আর কিছু না বলে একটু ওঠার চেষ্টা করছি। তখনই নার্স বলে, কি করছেন? উঠছেন কেন? আপনার শরীর এখনো ভালোভাবে সুস্থ হয়নি। শুয়ে থাকুন, মাথায় লেগেছে আপনার, হাঁটু কাটছে। কপাল ভালো, কিছু ভাঙেনি। হাতে 6টা সেলাই করা। আমাকে যেতে হবে। আব্বু আম্মুরা খুঁজবে আমাকে। আর আমি সুস্থ হবে কবে? আমি সঠিক জানি না, তবে স্যার বলতে পারবে। আপনি শুয়ে থাকুন, আমি স্যারকে ডেকে আনছি। কথাটা বলে নার্স চলে গেল। কিন্তু অবাক লাগছে, আমি 2 দিন নিখোঁজ, কেউ আমার কোনো খোঁজও করেনি। কারণ কি? নাকি ওরা মনে করেছে আমি কোথাও ঘুরতে গেছি? এমন সময় ডাক্তার এসে হাজির। আমাকে দেখে বলে, অবশেষে আপনার জ্ঞান ফিরল, যাক ভালো। মাথায় বড় ধরনের চোট ছাড়া আপনার তেমন কোনো সমস্যা হয়নি। এখন আপনি অনেকটা সুস্থ আছেন, তবে আপনাকে আরও 2 দিন হাসপাতালে থাকতে হবে। ঠিক আছে ডাক্তার। আপনার কোনো আত্মীয় স্বজন নেই নাকি? আছে, কিন্তু ওরা কেউ হয়তো জানে না আমি অ্যাক্সিডেন্ট করেছি, তাই কেউ আসেনি। তাহলে এখন নাম্বারটা দেন, আমি ওনাদেরকে কল করে সব বলে দেই। না থাক, বাড়িতে গিয়ে সবটা বলবো। এখন বললে সবাই কান্নাকাটি করে হাসপাতালে আসবে। ঠিক আছে। ডাক্তার চলে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। কার্ড থেকে টাকা তুলে হাসপাতালের সব বিল পে করে দিয়ে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি। 2 ঘন্টা পর বাসার সামনে এসে পৌঁছালাম। মেন দরজার কাছে এসে কলিং বেল টিপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্রই সবাইকে ডাকা শুরু করে, জিয়ান বাড়ি ফিরে আসছে, তোমরা সবাই দেখে যাও। কথাটা বলে মা আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আবার বলতে থাকে, কোথায় ছিলি বাবা? এর মধ্যে বাসার সবাই চলে আসছে, শুধু যারা আসেনি। কি ব্যাপার, যারা কই? ও আসেনি নাকি বাড়িতে? নাকি যারা জানে না আমি যে এতদিন ধরে বাড়িতে নেই? জিয়ান, তুই এতদিন কোথায় ছিলি? আর তোর মোবাইলটা অফ কেন বল? সবাইকে বললাম আমার অ্যাক্সিডেন্টের কথা। আমি তো থানায় বলে আসছি, তোকে খুঁজে পাই না দেখে। তারপর আরও অনেক জায়গায় খোঁজ করছি, কিন্তু কোথাও পাইনি তোকে। তোমরা সবাই আছো, কিন্তু যারা কই আম্মু? যারাকে তোর ব্যাপারে কিছু জানানো হয়নি, কারণ যারা তোর আব্বুর শরীর খারাপ নিয়ে টেনশনে আছে, আবার তোকে নিয়ে টেনশন করবে, তাই তোর আব্বু যারাকে জানাতে মানা করেছেন। কিন্তু যারা কি একবার আমার কথা জানতে চাইল না নাকি? এখন থাক না এসব কথা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আগে, পরে কথা বলিস এসব কথা। ঠিক আছে। রুমে আসলাম। আজ অনেকদিন পরে রুমটাতে ঢুকলাম। আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে আমার। যাক, ফ্রেশ হয়ে খাটের উপর গিয়ে একটু ঘুমালাম। বিকেলে আম্মু ডাকছানে ঘুম ভাঙে। কি রে, খাবি না নাকি?
আর তোর সব ওষুধ আছে তো, নাকি আনতে হবে? আনতে হবে কিছু? আমি এখনই গিয়ে নিয়ে আসবো। আর আমায় কিছু টাকা দাও তো, আমার লাগবে। ঠিক আছে, এখন ওষুধ নিয়ে আয়। ঠিক আছে, আনছি। আমি বেরিয়ে ওষুধ আনলাম। বাসায় আরও কয়েকটা দিন কাটিয়ে দিলাম। এখন একদম সুস্থ আমি। তাই কাল কলেজে যাব ভাবছি। যারাকে অনেকদিন ধরে দেখি না, হয়তো যারা সাগরের সাথে চুটিয়ে প্রেম করছে। এমন সময় মা আসে রুমে। জিহান, তুই টাকা চেয়েছিলি না? এই নে টাকা, তোর আব্বু দিয়েছে। আমি টাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম। মার্কেটে গিয়ে নতুন একটা সিম কিনে নিলাম আর একটা মোবাইল কিনে বাসায় চলে আসি। রাতে কিছু খেয়ে রুমে গিয়ে এক ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রওনা দিলাম। আজ 20 দিন পরে কলেজে যাচ্ছি। রাস্তায় কারোর সাথে দেখা হয়নি। যখন কলেজে গেলাম তখনই দেখি রিবা, সোহেল ওরা সবাই বসে আড্ডা মারছে। আমাকে দেখে বলে, কি রে হারামি, তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খবর নেই কেন? বলছি, কিন্তু আগে বল, যারা কলেজে আসছে এতদিন? আসছে তো, কেন, কি হয়েছে? কিছু না, চল ক্যান্টিনের দিকে যাই। জিয়ান, ওই তো যারা এদিকে আসছে মনে হয়। আসুক, তাতে আমার কি, চল আমরা ক্যান্টিনের দিকে যাই। বলে আমরা সবাই ক্যান্টিনের দিকে যাচ্ছি। তখনই দেখি যারা আমাদের রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছে। সবাই হাঁটা থামিয়ে দিয়েছে, শুধু আমি বাস কাটিয়ে চলে আসলাম। যারা আমাকে কিছু একটা বলতে চাইছে হয়তো, কিন্তু বলেনি। আমরা সবাই ক্যান্টিনের ভিতরে এসে বসলাম। জিয়ান, তোকে যারা মনে হয় কিছু বলতে চাইছিল। ধুর, বাদ দে তোর কথা। এখন বল, তোরা সবাই কেমন আছিস? আগে বল, তুই এতদিন পরে কোথা থেকে এসেছিস? আরে আমি তো কক্সবাজার গেছিলাম ঘুরতে। ওইখানে তানজিলা নামের একটা মেয়ের সাথে আলাপ হয়। এটা যা সুন্দর না, কি ভালোভাবে গুছিয়ে কথা বলে। হাসলে মনে হয় পূর্ণিমার চাঁদ হাসছে। আমাকে খুব আপন করে নিয়েছে এই কয়দিনে। তানজিলার প্রশংসা যত করব তত কম হবে। মেয়েটা খুব ভালো, চোখগুলো বড় বড়, চুলগুলো অনেক লম্বা। তখন সোহেল আমাকে ইশারা করে বলতে থাকে। আমি না থেমে বলে যাচ্ছি, কারণ এই কথাগুলো যারাকে শোনাবার জন্যই বলছি। আমার কথা বলা অফ হয়ে গেল, কিন্তু আমি নিজে থেকে অফ করিনি। কেউ একজন আমার মুখ চেপে ধরেছে 2 হাত দিয়ে পেছন থেকে। আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। কে ধরলো আমাকে? কোনো রকমে ঘুরিয়ে তাকিয়ে দেখি যারা ধরেছে। আমি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর বলি, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার মুখ চেপে ধরেছেন কেন আপনি? আর একটু হলে তো দম আটকে মরে যেতাম। তুমি কোথায় ঘুরতে গেছিলে? জানি না, আগে আপনি বলেন, আমাকে এইভাবে ধরলেন কেন? আগে আমার উত্তর তো বলছি, তা না হলে আজ তোমার খবর আছে। সত্যি করে বলো, তুমি এই 20 দিন কোথায় ছিলে? যেখানে থাকি না কেন, তাতে আপনার কি? আপনি কে আমার যে আপনাকে বলবো? আমি তোমার কে তুমি জানো না, নাকি বলতে হবে? আপনি আমার কিছুই হন না। কি বললে তুমি? হ্যাঁ, ঠিক বলছি। তোমাকে আমি কত করে বলেছি, কিন্তু তুমি শোনোনি। তুমি আমার সামনে সাগরের সাথে এসে এসে কথা বলো। সাগরের গাড়িতে করে আমার সামনে দুজনে যাও। আমি তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়েছিলাম। তুমি দেখেও না দেখার ভান করে জানালা আটকে দিয়েছো। তখন আমার খারাপ লাগেনি? তুমি বলবে কি না কোথায় গেছিলে? কক্সবাজার গেছিলাম ঘুরতে। কার সাথে গেছিলে? একা গেছিলাম। তাহলে তানজিনা মেয়েটাকে? আমার সাথে কক্সবাজারে দেখা হয়েছে, আর ওখানেই পরিচয় হয়। তাহলে তোমার আব্বু কি মিথ্যে কথা বলেছে আমাকে? আমি কি করে বলবো? আব্বু কি বলেছেন তোমাকে? আব্বু বলেছে তুমি নাকি গাজীপুর গেছো তোমাদের ব্যবসার জন্য। আমি তো কক্সবাজার গেছিলাম, আর আব্বু আপনাকে বলেছেন গাজীপুর? এই তুমি হাসছো কেন? আর আমাকে আপনি করে সম্বোধন করছো কেন? আর তোমার মোবাইলটা অফ কেন? আমার নাম্বার অফ থাকবে না খোলা থাকবে, তার জন্য আপনার কাছে কৈফিয়ত দেবো কেন? আর তাছাড়া আপনি আমার সিনিয়র আপু, তাই আপনাকে আপনি করে বলছি। যারা ও যেখানে খুশি সেখানে যাক, তাতে তোমার কি? তুমি বুঝবে না, এখান থেকে যাও তুমি। আমি যাব কেন? গেলে জিয়ান যাবে। সাগরের কথা শেষ হতেই যারা ঠাস করে সাগরে গেলে চর মেরে দেয়। ক্যান্টিনের সবাই হা করে তাকিয়ে আছে। আমি আর আমার বন্ধুরা সবাই চলে যাচ্ছি। তখনই যারা বলে, সে তুমি কোথায় যাচ্ছ? ক্লাস আছে সিনিয়র আপু। একদম ভালো হবে না কিন্তু সিনিয়র আপু ডাকলে। যারা তুমি জিয়ানের জন্য আমাকে চর মারলে, কাজটা ঠিক করলে না। তুমি জানো না জিয়ান আমার কি হয়? আর যদি কোনো দিন আমার সামনে আসো তাহলে খবর আছে। আর তুমি কি করবে আমার ভালো করেই জানা আছে। ঠিক আছে, আমিও দেখব। সাগর চলে যায়। যারা রাগে চোখে তাকায় আমার দিকে। আমি তখনই সাগরকে বলি, ভাই বেশি দেখতে গেলে গাল লাল হবে।
কথাটা বলেই আমরা সবাই একসাথে হা হা করে হাসতে শুরু করি। সাগর রেগে আগুন হয়ে চলে গেল, আর তখনই যারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এই আপনি কি করছেন, ছাড়ুন আমাকে। কথাটা বলে নিজেকে ছাড়িয়ে ক্যান্টিনের ভিতর থেকে চলে আসলাম। আমরা সবাই ক্লাসে যাচ্ছি, তখনই দেখলাম সাগর কয়েকটা ছেলে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছে। আমি সোহেলকে বললাম সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে আয়। আমি গিয়ে ক্যান্টিনে দরজা প্রায় লাগিয়ে ফেলেছে সাগরের বন্ধুরা, কিন্তু যারা তো ভিতরে আছে। সাগর তার দুই বন্ধু নিয়ে ক্যান্টিনের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তখনই আমি গিয়ে দরজায় লাথি মারি। যারা দাঁড়িয়ে আছে। কি যারা, এখন তোমাকে বাঁচাবে কে? সাগর ভালো হবে না কিন্তু বলে দিলাম। সাগর যারা সামনে দাঁড়িয়ে বলে, কি রে ভাই, চর খেয়ে তো লজ্জা হলো না? আর তখনই যারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। সে বলে, জিয়ান তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। জিয়ান তুই এখান থেকে চলে যা বলে দিলাম, তা না হলে ভালো হবে না। তোর কি মনে হয় আমি আমার প্রাণটা এখানে রেখে চলে যাব? যে তোকে চেনে না সে তোর প্রাণ হলো কি করে? তুমি হাসালে সাগর, আমি আমার স্বামীকে চিনবো না? আমি তোমার সাথে কথা বলেছি শুধু জিয়ানকে কাছে পাওয়ার জন্য। তাহলে তুমি জিয়ানকে প্রিন্সিপালের রুমে না করলে কেন, যে ওকে চেনো না? ইচ্ছে করেই বলছি, যাতে জিয়ানকে আমি ফিরে পাই। কারণ তখন জিয়ান আমাকে ভালোবাসতো না, জিয়ান আমাকে অবহেলা করতো। তারপরে তোমার সাথে কথা বলা, তোমার সাথে গাড়িতে যাওয়া সব কিছুই ছিল জিয়ানকে দেখানো। আর আমি বুঝতে চাইছিলাম জিয়ান সত্যি আমাকে ভালোবাসে কিনা। এই কথাগুলো আমাকে আগে বললে তোমাকে আরো তাড়াতাড়ি জিয়ানকে পেতে সাহায্য করতাম। ঠিক আছে, সরি, আমাকে ক্ষমা করে দেবে তোমরা। আমি কারো প্রেমে বাধা দিতে চাই না। ঠিক আছে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। ওকে, আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। ঠিক আছে। এমন সময় প্রিন্সিপাল স্যার আসে ভেতরে। এই মালটা আবার এখানে কেন? সাগরদের হাতে হকি স্টিক দেখে স্যার বলে, কি হয়েছে এখানে? গন্ডগোল হচ্ছে নাকি? আরে যারা, তোমার কি মাথা ঠিক আছে? জিয়ানকে জড়িয়ে আছো কেন? হাজব্যান্ডকে ধরবে নাকি আপনাকে ধরবে? কে বললো কথাটা? যারা জিয়ান তোমার হাজব্যান্ড, কিন্তু তুমি যে ওই দিন বললে জিয়ানকে চেনো না। সরি স্যার, ওই দিন মিথ্যা কথা বলেছিলাম। ঠিক আছে, এই তোমরা সবাই যার যার ক্লাসে যাও। তারপর সবাই চলে গেল। আমি আর যারা দাঁড়িয়ে আছি, যারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। আজ ক্লাস না করলে হয় না, আমার সিনিয়র বউ। জি না জুনিয়র বড়, আমার 2 মাস পরে পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে যাও, তোমার সাথে আর কথাই নেই। রাগ করছো? করো, আমার কোনো সমস্যা নেই। কি তোমার কোনো সমস্যা নেই? তাহলে আমি তানজিলার কাছে যাই, কি বলো তুমি? তবে রে, দেখাচ্ছি তোমাকে। বলে আমাকে বুকে হালকা করে ঘষে মারতে থাকে। আমি তাড়াতাড়ি বলি, কি করছো, ব্যথা পাচ্ছে তো? তুমি বললে না তানজিনাকে? আরে বোকা, তানজিনা নামে কোনো মেয়েকে আমি চিনি না, তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। কি এত বড় চিটিং! যাও, তোমার সাথে কথাই বলবো না। আরে কই যাও? চিটিং না করলে কি তোমাকে পেতাম? আর তুমি করনি। আমি কি করেছি? হ্যাঁ, আমি তো তোমাকে কাছে পাওয়ার জন্যই করেছি। ওকে সরি, এই কান ধরলাম, আর এমন হবে না। তোমার মোবাইল অফ ছিল কেন এতদিন? তুমি জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি 1 সপ্তাহ হাসপাতালে ছিলাম। কি? কিন্তু আব্বুকে আমি রোজ কল করেছি, উনি আমাকে কিছু বলেননি। তোমার আব্বুকে নিয়ে চিন্তা করছিলে তাই বলেননি। আর আব্বু আম্মু ওরা কেউ জানতো না যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। সব দোষ আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে বোকা, তোমার দোষ হবে কেন? সব দোষ আমার। আমি যদি তোমার সাথে প্রথম থেকে এমন না করতাম তাহলে কি এত কিছু হতো? ঠিক আছে, চলো এখন আমাদের বাড়িতে যাব, তারপরে তোমাদের বাড়িতে। ক্লাস করবে না? না, করবো না। আজকে ক্লাসটা না করলে কিচ্ছু হবে না। চলো, আজ তোমার বাইকেই যাব, অনেকদিন পর তোমার বাইকে বসবো। ঠিক আছে চলো। যারাকে বাইকে বসে হেলমেট পরিয়ে দিলাম। যারা আমাকে জড়িয়ে ধরে। তারপর যারাদের বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে বলে সন্ধ্যায় আমরা দুজন আমাদের বাড়ির জন্য রওনা হলাম। একটু দেরি করে বাসায় যাব। কেন, কই যাবে এখন? কোথাও না, আমার বাইকে ঘুরতে ভালো লাগছে। ঠিক আছে। তারপর আমরা দুজনে রাত 11টা অবধি ঘুরলাম। রাত 11:30টায় বাসায় আসি। যারা মা, তুমি কেমন আছো? ভালো মা। আব্বু কই, দেখছি না যে? রুমে আছেন, ঘুমিয়ে গেছেন। সকালে কথা বলো। আর জিয়ান, এত দেরি করলি কেন? যা ফ্রেশ হয়ে আয়, খাবি। আমরা বাইরে থেকে খেয়ে আসি, এখন আর খাবো না বলে রুমে চলে আসলাম। যারা পিছু পিছু আসে, এসে রুমের দরজা বন্ধ করে দিল। কি হলো? কি হবে শুনি? দরজা অফ করছে কেন? আজ বাসর হবে। শুনলি কিসের বাসর? কিছু লাগবে না।
কথাটা বলে আমাকে জড়িয়ে ধরে মনি। আমি বলি, এই কি করছো? কেমন সুরসুরি লাগছে আমার। কি বলো তুমি? আবার বলো। সুরসুরি লাগে। তাই? তাহলে তো তোমাকে শ্বশুরি দিতেই হয়। কথাটা বলে আমাকে সুরসুরি দিতে লাগলো। আরে কি করছো? ওই থামছে না কেন? ও থামছে না, তাই এবার আমিও শ্বশুরি দিতে লাগলাম ওকে। অনেক হাসলাম। তারপর হঠাৎ আমার ঠোঁটের উপর ঠোঁটে স্পর্শ পেলাম। দুজনে থমকে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে তারা। আমি এবার নিজে থেকে ওর কপালে কিস করলাম, আর ও আমাকে একেবারে আপন করে নিল। অবশেষে আমাদের বাসর হলো ফুল ছাড়াই, তবে আনন্দ ছিল পরিপূর্ণ।